আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আমরা রোজার মাস শুরু হতে যাচ্ছে, আর 2-3 দিন পরেই হচ্ছে আমাদের রমজান মাস শুরু হবে। সো আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো কোর্স, আপনারা ভর্তি হয়েছেন। এটা ভালো এই সেন্সে বললাম যে সম্ভবত জারিফ এটা কি সেভেন্থ নাকি সিক্স কোর্স এটা আমাদের পিএফএস এর? জি সিক্স। সিক্স সিক্স স্যার, সিক্স। হ্যাঁ, ষষ্ঠ। জি জি, থ্যাংক ইউ। তো এটা কেন বললাম, খুব বেশি দিন হয়নি আমরা কোর্সটা চালাচ্ছি, বাট আলহামদুলিল্লাহ এই কোর্সে যেহেতু ক্লাসগুলো আমি পুরোপুরি নেই এবং মানে সম্পূর্ণ, সাধারণত একটা ক্লাস 10টা ক্লাস নেওয়ার কথা, আমি অতীতে 11টা করেই ক্লাস নিয়েছি, একটা বোনাস ক্লাস বা আপনাদের ডিসকাশন সেশন রেখেছি। সো এই কোর্সটা আমার কাছে মনে হয় যে খুবই কাজে লাগে এই জন্য যারা এই কোর্স করেছে তারা আমাকে ফিডব্যাক দিয়েছে, স্যার অনেক কাজে লেগেছে। সো কিভাবে কাজে লাগবে এটা আমি যতটা আমার আমার উপর যতটা ডিপেন্ড করবে, তার থেকে আপনাদের বেশি ডিপেন্ড করবে, কারণ আমার কাছ থেকে নিতে হবে। আমি কিন্তু দিতে রাজি আছি। প্রথমত আমি দেখবেন যে টোটাল সেশনে আমি অত্যন্ত পাঞ্চুয়াল এবং আন্তরিকতার সাথে পড়ানোর চেষ্টা করব। যেমন ক্লাসটা শুরু হয় 8:30টায়, আমি 8:20, 8:19 জয়েন করে ফেলেছি। সাধারণত এরকমই হয়। ভেরি রেয়ার এক্সেপশন, দু একবার হয়তো একটু দেরি টেরি হয়েছে বা ক্লাস রিশিডিউল হয়েছে। সো আমরা রমজান মাসে এই ক্লাসটা কন্টিনিউ হবে। আমার অনেক কষ্ট হবে আমি জানি, বাট আমি আমার বেস্ট ট্রাইটা করব। এখন আপনাদের এন্ড থেকে আমি, আমার প্রত্যাশা যে আপনারাও একটু মানে ক্লাসটা নেয়ার চেষ্টা করবেন। ইন এ সেন্স বললাম যে পার্টিসিপেট করবেন, কোশ্চেন অ্যান্সার করবেন, জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আজকে হয়তো খুব লম্বা নাও হতে পারে, কারণ আজকে যেহেতু প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। হ্যাঁ, তো আমরা যদি আমরা শুরু করি আপনাদের উইথ ইওর পারমিশন অ্যান্ড অ্যাকনলেজমেন্ট, আমার মনে হয় যে ক্লাসটা আমরা শুরু করতে পারি। সো শুরু করি, কি বলেন জি স্যার, জারিফ? জি স্যার, জি স্যার। স্যার শুরু করি স্যার। জি জি স্যার। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আসসালামু আলাইকুম, ভেরি ওয়েলকাম, ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। আমাদের এই কোর্সটার নাম হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কমপ্লাইং আইএফআরএস ট্যাক্সেশন সিস্টেম ইন বাংলাদেশ, কিভাবে ট্যাক্স হবে, ভিএটি, আরজেসি রেগুলেশন সম্পর্কেও আমরা আইডিয়া দিব। আর এটা যদি কোর্স কন্টেন্ট যদি দেখি আমরা, এটাও একটু কুইকলি বলে নেই। সেটা হচ্ছে যে আজকে প্রথম সেশন, ফার্স্ট সেশন, এটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটাকে আমাদের বাংলাদেশের কনটেক্সটে 95% অ্যাকাউন্টেন্টরা এখনো কিন্তু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সম্পর্কে আইডিয়া নেই। আজকে আমি ক্লাসটা আপনাদের কন্টিনিউ করব, কিন্তু এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উপরে আমার প্রিভিয়াসলি অনেক অ্যানালাইটিক্যাল বেশ কিছু ভিডিও আছে। তো নেক্সট ক্লাস যেদিন হবে আপনাদের সাথে আমার, সেই ক্লাসের আগে আজকের রেকর্ডিংটা দেখবেন, আজকের পিপিটি, আপনার প্রেজেন্টেশনটা আপনাদেরকে দিয়ে দিব। সো এই প্রেজেন্টেশনটা দেখবেন, আজকের ক্লাসটা দেখবেন, এবং আমি আশা করব এবং প্রত্যাশা করব, আপনাদের রিকোয়েস্ট করব যে আগের ভিডিওগুলো দেখেন, কারণ এক এক কনটেক্সটে এক এক ধরনের ডিসকাশন হয়েছে, বাট এটার উপর এক্সপার্ট হওয়া খুব জরুরি। সো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গ্যাপ, এটা হচ্ছে প্রিভিয়াস ভার্সন, বা এটাও কাজে লাগে। অ্যাকাউন্টিং সাইকেল সম্পর্কে আজকে আলাপ করব। দেন সেকেন্ড এবং থার্ড ক্লাসে হচ্ছে ফান্ডামেন্টাল অফ IS 1, যেটা মেইন। এই IS 1টা রিপ্লেস হয়ে IFRS 18 হবে। সেটি এখানে নাই, বাট সেটাও আমরা ডিসকাস করবো, IS 2, IS 7। এরপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট IFRS 15। তারপরে হচ্ছে ক্যালকুলেশন অফ কারেন্ট অ্যান্ড ডেফার্ড ট্যাক্স, IS 12। দেন হচ্ছে ফিফথ ক্লাসে হচ্ছে IS 33 এবং IS 16। সিক্স ক্লাস হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেটেড এরর, এবং ইভেন্ট আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, দ্যাট ইজ IS 10। Then the seventh session will be the seventh session will be conducted based on the uh, fundamental of I mean the financial statement preparation, complying the Income Tax Act, the fundamental of Income Tax Act, the new act, financial for taxation, এই ফাইন্যান্স অ্যাক্টের 2023 উপরে আমরা ডিসকাস করব, এবং এর সঙ্গে ফান্ডামেন্টাল অফ দ্য Value Added Tax, VAT, and Supplementary Duty Act 2012. Then the এইট সেশন উইল বি কাভার্ড। কি 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 হবে এখানে কভার করব হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, কমপ্লাইং আরজেসি রেগুলেশন অ্যান্ড কোম্পানিজ অ্যাক্ট 1994, সেকশন 181 থেকে 181, 210, 213. These sections are very much related to the preparation and compliance of the financial statement as per the Companies Act and the Corporate Governance Code.
And then the ninth session will be financial statement analysis, ratio analysis, and interpreted of financial statement. কিছু interpretation থাকবে definitely. And the 10th session will be analyze and review of two listed companies financial statement and annual report. So এই রিভিউর আগেই কিন্তু আমি আসলে বেসিক্যালি আপনাদের এই রিভিউর আগেই কিন্তু একটা লিস্টেড কোম্পানি, আমার আগের ভিডিওগুলো দেখবেন যে স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, তারপরে হচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নিয়ে অ্যানালাইসিস করেছি। এবার আর একটা নতুন কোম্পানি নিব, সো দ্যাট আপনারাও যেটা হবে সেটা হচ্ছে যে নতুন নতুন করে আপনার আগেরগুলোও দেখতে পারবেন, আগের কোম্পানির অ্যানালাইসিস, এবং নতুন কোম্পানি দেখতে পারবেন। সো উইথ দ্যাট নোট আজকে খুব বেশি আগাবো না, আজকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক উপর আলাপ করব। তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে শুরু করি। সোফার আমার যে কোর্স কারিকুলাম যে বললাম, কন্টেন্ট অফ দ্য কোর্স বললাম, এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের? এনি কোশ্চেন? হ্যাভ এনি কোশ্চেন প্লিজ? যদি না থাকে আমি ফার্দার আগাবো, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সাউন্ডটা ক্লিয়ার না, হ্যাঁ, আপনার সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি না, আপনি যিনি কথা বলছেন আনফরচুনেটলি আপনার শব্দটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, শোনা যাচ্ছে না, হ্যাঁ? আপনি একটু চেক করেন সাউন্ড সিস্টেম। হুম। আমি বলছিলাম যে জি আপনি যে বললেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আগে আলোচনা করা হয়েছে, এগুলি কি ইউটিউবে পেয়ে যাবো আমরা, জি জি তাই তো? জি, আমি দিয়ে দিব আজকে। আমি এই ক্লাস শেষ করি আপনাদের গ্রুপে, হুম। আপনার যেটা হবে, আমি ধরেন 10টা ক্লাস নেয়ার কথা, 11টা ক্লাস সাধারণত নেই, বাট আমার সাথে ক্লাস করে যেটা লাভ সেটা হচ্ছে কন্টেন্ট ওয়াইজ আমার প্রিভিয়াস অনেক রেকর্ডেড আছে, সেটা পাবলিক করা আছে, প্রাইভেট করা আছে। সো পাবলিক প্রাইভেট যাই করা থাক না কেন, সেই ভিডিওগুলো আমি আজকের ক্লাসের সাথে মিল রেখে যত কন্টেন্ট আছে সেগুলো আমি আবার দিয়ে দিব। আপনারা এগুলো একটু যদি ফ্রি মুডে ধরেন, আপনার অফিসে যাচ্ছেন একটু শুনলেন, বাসায় এসে রেস্ট নিচ্ছেন একটু, মানে কম্পিউটারে ছেড়ে দিয়ে দেখলেন, এটা করতে করতে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। হ্যাঁ, আছে এগুলো, আমরা বলে দিব। তো যাই হোক, আজকের কনসেপ্ট, জি জি, আসসালামু কনসেপ্চুয়াল। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, জি আমি একটা কথা বলতে পারবো? প্লিজ বলেন, জি মানে আমি ওই ইয়েতে দেখছিলাম যে লেকচার আগের যে ক্লাস কন্টেন্টে জি। বাজেটারি কন্ট্রোল একটা টপিক ছিল, এখানে দেখছি নাই। হ্যাঁ, না, মানে বাজেটারি মানে বাজেটারি কন্ট্রোল আর ওইটা কি একটা। আমরা হেল্প পেতে পারি? না, ওইটা মানে হচ্ছে আমার খুব আলাদা ভালো আলাদা একটা লাগছিল, কোর্স। কিন্তু ডিটেলস জি পাইনি তো ইউটিউবে। জি 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 জি। ওইটা কিন্তু মানে ওই আলাদা একটা কোর্স, জি জি বুঝতে পেরেছি, ওইটা একটা আলাদা কোর্স। বাজেট হ্যাঁ বাজেট হ্যাঁ। প্রিপারেশন এবং বাজেটারি কন্ট্রোল, ওইটা হুম। আলাদা একটা কোর্স। জারিফ, উনি আমাদের যে স্যার, ভাই কথা বললো এখন, ওনাকে একটু আপনি ইয়ে করেন, আমাদের ফারুক আহমেদ ভাইকে একটু আপনি হেল্প করেন হচ্ছে যে বাজেট আর স্যার, আমি বাজেটারি দিয়ে কন্ট্রোল, দেবো। হ্যাঁ? জি জি। জি, আমি দিয়ে দেবো। সালাম স্যার। থ্যাংক ওকে, স্যার সালাম ঠিক আলাইকুম। আছে। জি, ওয়ালাইকুম আসসালাম, জি স্যার এই যে এই জি। সেশন দেখলাম 10টা, স্যার এটা কি আমাদের কন্টিনিউ প্রতি মঙ্গলবার হবে সেশনগুলো? এখন নর্মালি আমি গত 6টা 5টা সেমিস্টারে প্রতি মঙ্গলবার ক্লাসটা নিয়েছি। জি এবার স্যার, জি স্যার। রোজার ভিতরে আমি জানি না, ক্লাস শিডিউল রোজার ভিতরে একটু চেঞ্জ হয়, রোজার স্যার ভিতরে। জি। একটু রোজা কি স্যার একটু কি অফ রাখা যায় কাইন্ডলি, মানে আমার থেকে আর কি, নামাজ থাকে তো। আচ্ছা আচ্ছা, আমি দেখবো রোজার ভিতরে বোধহয় একটু রিল্যাক্স আছে, আপনাদের সাথে আর হ্যাঁ। জানানো হবে। রোজার ভিতরে সাধারণত এই ক্লাসগুলো রেগুলার না হয় একটু ইরেগুলার হয়, বাট আপনার ওই ফ্রাইডে ফ্রাইডে আমার জন্য কষ্ট হয়, সেটা হচ্ছে আপনার ফ্রাইডে বিকাল বেলার দিকে হয়, মানে ধরেন যখন আপনারা লেটসে 3টা বা 4টার দিকে অনেক সময় হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হয় ওই সময় কাজও থাকে না, প্লাস তো স্বাভাবিকভাবে এরকম হয়। তো আপনাদের সাথে ডিসকাস করবে, এটা আমরা আপাতত ডিসকাস না করি, আচ্ছা আচ্ছা, ক্লাসের ঠিক আছে। পরে আপনার আলাপ করলে ক্লাসের সময়টা নষ্ট হবে না। ওকে এটা স্যার। আপনার, জি জি, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। তো থ্যাংক ইউ। তো আমি যেটা বলছিলাম, আর ফারুক ভাই আপনাকে ওনারা হেল্প করবে। আচ্ছা, এখন আমি কার কনসেপ্ট, সাথে যোগাযোগ করব? জারিফ, ওখানে জারিফ, আপনি ওনাকে একটু নক করে রাখেন, হ্যাঁ, এই যে ওখানে এই জি, যে ফারুক, এখানে ভাই, আমার, আমি নক দিচ্ছি আপনাকে, আমি জি দিয়ে জি দিচ্ছি বিবিসি কন্টেন্টটা ওকে দিয়ে দিচ্ছি, আপনি জি, নক ওকে, দিচ্ছি। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ভাই। ইউ। তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, গ্যাপ, অ্যান্ড হচ্ছে আপনার হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। অ্যাকাউন্টিং সাইকেল ইজ ভেরি বেসিক, বাট একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ছাড়া কেউ রিপোর্টিং করতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা। এটা অনেকে ধাক্কা লাগবে শুনে, যে তাহলে কি এতদিন ধরে আমরা করলাম। আপনি বলছেন যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক জানা ছাড়া ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হবে না, ওয়ারাস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কই তো আমরা ওভাবে ওয়াকেবল না বা খুব ক্লিয়ারলি জানি না। এটা ট্রু এবং এটাই ঠিক আছে। দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সার্ভস অ্যাজ এ টুল ফর দ্য আইএএসবি ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড। আইএএসবিটা কি? আইএএসবি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড।
এই আইএসবিটার আগে আরেকটা ছিল আইএসসি, ঠিক আছে? আইএসসি এটা একটু বলে নিই, এখানে হয়তো নাই, আপনার এটারও একটা ভিডিও আমার আছে। সারা পৃথিবীতে আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর আদি হিস্ট্রি যদি দেখি, আজ থেকে 10,000 বছর আগেও একটা ফর্মে অ্যাকাউন্টিং ছিল। সেই অ্যাকাউন্টিংটা ছিল ইনফর্মাল ওয়ে অফ অ্যাকাউন্টিং, আই মিন আপনার দরজার পিছনে দাগ কেটে অথবা পাথর গুনে গুনে করা হতো। বাট মডার্ন অ্যাকাউন্টিং হচ্ছে 1494 সালে লুকা পেসিওলি, উনি জানেন আপনার 10th of November একটা বই পাবলিশ করেছিলেন। বইটার নাম হচ্ছে সুমাদা অ্যারিথমেটিকা। এটা হচ্ছে একটা বেসিকলি একটা ম্যাথমেটিশিয়ানের লেখা বই, বাট ওই ম্যাথমেটিশিয়ান ওই বইটা হচ্ছে অ্যাকাউন্টিং। আর অ্যাকাউন্টিং সম্পর্কে অনেকের স্বচ্ছ ধারণা থাকে না। আপনাদেরকে ক্লিয়ারলি বলি, আপনার ইন্টারভিউ বোর্ডে এই কোশ্চেনটা, আমি যেহেতু ধরেন আমি অনেকগুলো, গতকালকে একটা লিস্টেড কোম্পানি সিএফওর ইন্টারভিউ বোর্ডে ছিলাম, ইউএস বাংলা সহ আপনার অনেকগুলো বোর্ডে থাকি, সেই জায়গায় আমার কাছে মনে হয় যে খুব ফান্ডামেন্টাল কোশ্চেন থাকে। এক বা একাধিক চার্টার অ্যাকাউন্টেন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যখন থাকে, আপনাদের কোশ্চেন করে, আপনারা অনেক ক্ষেত্রে বলতে পারেন না। যেমন একটা জিনিস মাথায় নিয়ে রাখেন, অ্যাকাউন্টিং ইজ বেসিকলি অ্যাপ্লাইড ইকোনমিক্স। এটা অনেকে জানে না। মানে ইকোনমিক্স ইজ এ থিওরিটিক্যাল পার্ট, ব্রডার আসপেক্টের থিওরি নিয়ে আলাপ করে। ইকোনমিক্সের অ্যাপ্লাইড অ্যাপ্লাইড পার্টকে বলা অ্যাকাউন্টিং। আপনারা যারা কথা বলবেন না একটু মিউট করে রেখেন, হ্যাঁ? একটু মিউট করে রাখেন, ঠিক আছে? জি। তো যেটা বলছিলাম, অ্যাকাউন্টিং ইজ অ্যাপ্লাইড পার্ট। তো অ্যাকাউন্টিং শুরু হয়েছে হাজার হাজার বছর আগে, 10,000 years ago। বাট ফর্মাল অ্যাকাউন্টিংটা শুরু হয়েছে হচ্ছে 1494 সালে লুকা পেসিওলি। এই 1494 সাল থেকে 1972-73 সাল পর্যন্ত অ্যাকাউন্টিং ছিল। বিভিন্ন এরা পার হয়েছে, যেখানে জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ছিল, এফএসবি মানে আমেরিকান স্ট্যান্ডার্ড বোর্ড ছিল, এপিবি ওপিনিয়ন নামে আমেরিকান একটা স্ট্যান্ডার্ড ওপিনিয়ন ছিল, ইউএস গ্যাপ, ইউকে গ্যাপ, ইন্ডিয়ান গ্যাপ। লোকাল লোকাল আইনটা ছিল ভিন্ন 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 দেশে। বাট যখন এই আইএএসসি হয়, আইএএসসি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, এইটা 1972-তে যখন এস্টাবলিশ হয়, তখন এটা অ্যাকাউন্টিংটাকে হারমোনাইজেশন করেছে। হারমোনাইজেশন মানে একই ল্যাঙ্গুয়েজে কথা বলবে। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি প্রায়শই বলি, এটা এখন বইপত্রেও চলে আসছে, ক্লাস 9-এর বইতে আমি দেখলাম এটা ইনক্লুড করেছে। আমি ন্যাশনাল টেক্সট বুক যারা লিখে ওনাদেরকে ফর্মালি চিঠি লিখে থ্যাঙ্কস বলছি। এটা আমি প্রথম বলা শুরু করতাম, যে বলা হয় বিজনেসের ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকাউন্টিং, দ্য অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। আর একটা কথা আমি বলি, আর এই অ্যাকাউন্টিং এর গ্রামার বা অ্যালফাবেট হচ্ছে আইএফআরএস। তাহলে কি বললাম আবারও খেয়াল করেন, ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস ইজ অ্যাকাউন্টিং। আমরা যেমন কথা বলছি বাংলা, আমি মাঝে মাঝে ইংরেজি মিক্স করছি, এটা হচ্ছে আমাদের ভাষা। সো ব্যবসায়ের ভাষা অ্যাকাউন্টিং, 1 নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাকাউন্টিং এর অ্যালফাবেট, অর্থাৎ যে বর্ণমালা এবং গ্রামার, এটা হচ্ছে আইএফআরএস। অ্যালফাবেটকে আমরা বলতে পারি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আর আইএফআরএস কে বলতে পারি আমরা হচ্ছে গ্রামার, হ্যাঁ, যেভাবে হচ্ছে করা হয়। সো এই জন্য কোনোভাবেই অ্যাকাউন্টিংকে ফুলফিল করা যাবে না কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক জানা ছাড়া, আইএফআরএস জানা ছাড়া। সো এটা আমরা বললাম আইএসসি তৈরি হয়েছিল 1972 সালে, আর আইএসসি কে চেঞ্জ করে আইএএসবি হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড হয়েছে হচ্ছে 2000 সালের আপনার জুলাই মাসে। তো এই আইএসবি এখন চলছে, এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই রিলেটেড আরো ফান্ডামেন্টাল ডিসকাশন নিয়ে আমার চমৎকার একটা দুইটা ভিডিও আছে, আমি দিয়ে দিব। এখন আর থিওরিটিক্যাল অ্যাসপেক্টে বেশি যেতে চাচ্ছি না, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করব। কোর্সটার নাম হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই কারণে আপনার 10টা বা 11টা ক্লাসে আসলে সব শেষ করা যায় না, এই জন্য আমি সাপ্লিমেন্টারি আপনাদেরকে ধরে ধরে যেটা দিব এটা একটু দেখে নেবেন। এতে করে হবে কি, আপনি কোনো জায়গায় নেক্সট জব মুভ বলেন আর নিজের প্রিপারেশন আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলেন, কোথাও ইনশাল্লাহ আটকাবেন না। তো এখন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সম্পর্কে আসি। উইদাউট এ ফ্রেমওয়ার্ক for preparing financial statement, accounting standard would develop in a random, haphazard way in reaction to arising issues। অর্থাৎ এই কথাটার এক কথায় বলা যায়, যদি কোনো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক না থাকতো তাহলে যে প্রবলেম হতো সেটি হচ্ছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা আছে কয়টা, ধরেন আইএস স্ট্যান্ডার্ড আছে 24টার মতো। 24টার মতো কেন বললাম, কারণ আইএস প্রতি 2-1 বছর পর পর একটা আইএস বন্ধ হয়, নতুন আইএফআরএস আসে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এক সময় ছিল হচ্ছে আইএস 17, ওইটা বন্ধ হয়ে গেল আইএফআরএস 16। এক সময় ছিল আইএস 18 রেভিনিউ, সেটা বন্ধ হয়ে গেল আইএফআরএস 15। এরকম আইএস বন্ধ হয়ে আইএফআরএস আসে, এটাই হচ্ছে নর্মাল। এই জন্য বললাম কারেন্টলি 24টার মতো ভ্যালিড আইএস আইএস আছে। আর 16টা আইএফআরএস বাংলাদেশে অলরেডি ভ্যালিড, ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন করতে হবে, আরো 2টা আইএফআরএস চলে আসছে। অর্থাৎ
আইএফআরএস 18 আর আইএস 24। সো এই টোটাল 42টা ইজ রাফলি 42টা ইজ বেসিকলি আপনাদের 42টা স্ট্যান্ডার্ড পড়তে হবে। তার ভিতরে কিছু কিছু স্ট্যান্ডার্ড আমাদের দেশের জন্য অ্যাপ্লিকেবল না, যেমন ধরেন হাইপার ইনফ্লেশন যে আইএফআরএসটা আছে ওইটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, সেটা আমি বলে দিব, ঠিক আছে? এখন এই যে আইএস আইএফআরএস গুলো আছে এইটার ভিতরে সিঙ্ক্রোনাইজ করবার জন্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আছে। তো ফ্রেমওয়ার্ক ইজ বেসিকলি দ্য অ্যালফাবেট। এই জন্য বলা হচ্ছে উইদাউট এ ফ্রেমওয়ার্ক ফর প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড উড ডেভেলপ ইন এ র্যান্ডম, মানে এলোমেলো হইতো, হ্যাফাজার্ড ওয়ে ইন ডিরেকশন টু অ্যারাইজিং ইস্যুস। তো বলা হচ্ছে যে এখন আমি আপনাদেরকে বলি, আমরা একটু আগে বললাম অ্যাকাউন্টিং এর জনককে বলে। আমি একটা সার্ভে আপনাদেরকে করিয়েছিলাম ইচ্ছা করে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনাদের গ্রুপে একটা সার্ভে দেওয়া হয়েছিল। আমি আগের সেশনগুলোয় দেখেছি যে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে আপনার কিছু কিছু মানে সিএম এরা কোয়ালিফাইড কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ভর্তি হয়েছে আগে, অনেক এফসিএম এ ভর্তি হয়েছে, এসিএ ভর্তি হয়েছে, আগের ক্লাসগুলো আমি দেখেছি। অনেকে আইবিএ থেকে বিবিএ করে সিএফ হিসেবে কাজ করছে তারা। আবার কেউ কেউ আছেন যারা অ্যাকাউন্টিং খুব একটা একাডেমিক বা প্রফেশনাল লাইফে পড়েন নাই। ফলে এই যে দুই দুই রকম ডিফারেন্ট পিপলকে সার্ভ করতে যে মাঝে মাঝে আমার চ্যালেঞ্জ হয়েছে। এই কারণে আমি এবার আপনাদের গ্রুপে একটা সার্ভে ছেড়েছিলাম। সেখানে দেখলাম আপনারা সবাই আইদার প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি বিভিন্ন লেভেলে পড়েছেন, অথবা একাডেমিকে কখনো অ্যাকাউন্টিং অথবা হচ্ছে এই অ্যাকাউন্টিং কখনো না কখনো পড়েছেন। সেইটা আমার জেনে ভালো লাগলো। এই কারণে আপনাদের জন্য সুবিধা হবে যদিও আমি ফান্ডামেন্টাল সবকিছু ডিসকাস করি। ধরে নেই যে কেউ হয়তো 10 বছর আগে পড়েছেন, হয়তো 20 বছর আগে পড়েছেন, কেউ 8 বছর আগে পড়েছেন, কেউ হয়তো পড়েছেন কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করেনি। সে কারণে আমি দেখেছি আপনাদের যে সার্ভেটা, ওইখানে বিজনেস স্টাডিজ অর্থাৎ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, সিএ, সিএমএ, এসএসসিএ এই ব্যাকগ্রাউন্ডের 23 জন, শিক্ষা জীবনে কোনো না কোনো সময় অ্যাকাউন্টিং পড়েছেন একজন, আর ফুললি নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের কেউ ছিল না, 0। সো এটা ছিল দ্য রেজাল্ট অফ দ্য ইয়োর সার্ভে। এই কারণে আমরা আমরা একটা প্ল্যাটফর্মে আছি, অসুবিধা নেই। তো এখন আপনাদের একটা কোশ্চেন করি যে অ্যাকাউন্টিং এর জনক কাকে বলা হয় বলেন, যেহেতু আপনারা মোস্টলি অ্যাকাউন্টিং কখনো না কখনো পড়েছেন। লুকা প্যাসিওলি, ফাইন। আচ্ছা এখন বলেন তো যে এই যে আমি একটু আগে বললাম আইএফআরএস, জি জি, এখন এখন আমি বললাম যে বলেন তো তাহলে এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা আইএফআরএস, আইএফআরএস এর জনক কাকে বলা হয় বলেন তো? এটা বোধহয় কেউ শোনেননি, এভাবে শুনেছেন? কাকে এই ফাউন্ডার বলা হয় বলেন তো? শুনি নাই স্যার। আচ্ছা রাইট, এটা একটু জানা দরকার। কারণ আমরা যদি মানে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড একটু না দেখি, এটা হচ্ছে দেখেন আমাদের দেশে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা আমাদের যে সিএমএ, এই সিএমএটা আমাদের দেশে আছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ইন্ডিয়া আছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, পাকিস্তানে আছে ইন্ডিয়া আছে কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, পাকিস্তানে আছে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এই তিনটা কান্ট্রিতে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নামে আছে। আর গ্লোবালি অন্য সব জায়গায়, তিনটা কান্ট্রি ছাড়া সব জায়গায় আছে চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সিএমএ নামে আছে, সেটা হচ্ছে চার্টার্ড। তো আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইজ বেসিকলি দ্য মানে মেইন চার্টার্ড বডি যারা হচ্ছে করে, মানে এই রেগুলেট করে, হচ্ছে অ্যাকাউন্টিং প্রফেশন রেগুলেট করে। তো এই চার্টার্ড বডির যে চেয়ারম্যান ছিলেন, দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, আইএএসসি, ওই যে বলছিলাম না যে 1982 সালে ফাউন্ডেড হয়ে জুন 73 সালে শুরু হয়, মানে কার্যক্রম শুরু করে। তো সেইটা হচ্ছে প্রথম, পরে এই আইএএসসি কে পরবর্তীকালে এই যে আইএএসসি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, এটা কনভার্ট হয়ে আমি বলছি আইএএসবি হয়ে গেছে 2000 সালে, ঠিক আছে? সো এই আইএএসসি, the International Accounting Standard Committee (ISC) was founded in 1973 in London at the initiative of Sir Henry Benson, former president of the Institute of Chartered Accountant in England and Wales. যেমন আমাদের হচ্ছে সিএমএ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট থাকে না, যেমন এনবিআর এর যে প্রেসিডেন্ট এখন আব্দুর রহমান খান, উনি একসময় কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ছিলেন আব্দুর রহমান খান। আমাদের সি ইনস্টিটিউটেও আমাদের আদিব খান, তারপর সোহেল কাশেম স্যার, অনেকে প্রেসিডেন্ট ছিলেন। তো আমাদের এই যে আমাদের ইনস্টিটিউটের প্রেসিডেন্ট যেরকম, সেরকম ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, যা মাদার অর্গানাইজেশন অফ অল চার্টার অ্যাকাউন্টেন্ট, মানে গ্লোবাল অ্যাকাউন্টিং বডির মেইন বডিটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। আর চার্টার্ড কথার অর্থ হচ্ছে রানীর সনদপ্রাপ্ত। এটা হচ্ছে রানী যখন ইউকে যখন সারা পৃথিবীতে
আপনার রুল করতো, সারা পৃথিবীকে যখন কন্ট্রোল করতো, অলমোস্ট 2/3 অফ দ্য ওয়ার্ল্ড তারা ইকোনমি কন্ট্রোল করতো, তখন তাদের রেভিনিউ কালেকশনের জন্য তাদের কিছু অ্যাকাউন্টেন্টের প্রয়োজন হয়। কারণ এই যাদের জমিদার বা যারা যাদেরকে জমিদারি দিতেন বা যাদেরকে তালুক দিতেন, তারা প্রপারলি রেভিনিউ দিতেন না, হ্যাঁ, ফাঁকি দিতেন বা অনেক ক্ষেত্রে। এই কারণে তারা এক ধরনের অ্যাকাউন্টিং সার্টিফিকেশন দেওয়া শুরু করে, যেটার নাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো রানীর এই চার্টার্ড কথাটা হচ্ছে রানীর সনদপ্রাপ্ত, আর অ্যাকাউন্টেন্ট তো মানে হিসাববিদ। সো এই যে ইনস্টিটিউট, এটা পৃথিবীর সবচেয়ে পুরনো ইনস্টিটিউট। সেই ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্যার হেনরি বেনসন 1973-তে প্রতিষ্ঠা করে হচ্ছে আইএএসসি। আইএএসসি ওয়াজ ক্রিয়েটেড বাই ন্যাশনাল অ্যাকাউন্টেন্সি বডি from a number of countries with a view to harmonizing the international diversity of companies রিপোর্টিং প্র্যাকটিসেস। সারা পৃথিবীতে অ্যাকাউন্টিং প্র্যাকটিস এক এক দেশে একরকম ছিল। কোনো দেশে হয়তো ইউকে গ্যাপ, কোনো জায়গায় ইউএসএ গ্যাপ, কোনো জায়গায় ইউএসএ এপিবি অপিনিয়ন, তারপর এফএএসবি ইন্ডিয়ান গ্যাপ, এরকম ছিল। এই সবগুলোকেই হারমোনাইজ করবার জন্য যে অ্যাকাউন্টিং প্র্যাকটিসটা শুরু করে, এটাই হচ্ছে আইএএসসি গঠনের মাধ্যমে আইএস ইস্যু করা হয়। জুন 1973 সালে প্রথম আপনার ফর্ম করা আইএসসি, এবং সেই বছরেই IS-1টা রিলিজ হয়। বোঝা গেল ভাই IS-1 এর হিস্ট্রিটা? বুঝতে পারলেন? ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার। জি ওকে, স্যার, জি স্যার। জি জি। ক্লিয়ার। ওকে, এবার আসেন, এই যে বললাম বিটুইন 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 ইটস ফাউন্ডিং ইন 1973 and its dissolution in 2001, it developed a set of international accounting standard IS। অর্থাৎ 2001 সালে এপ্রিলে 2000 সালের জুলাই মাসে যখন আইএসবি গঠন করা হয়, সেটা ইফেক্টিভলি 2001 সালের 1 এপ্রিল থেকে রিপ্লেস করে হচ্ছে সমস্ত আইএস গুলো, মানে আইএস গুলো নিয়ে নেয় আইএএসসি, যেটা ছিল এই যে একটু আগে দেখালাম আইএএসসি, এই যে ইন্টারন্যাশনাল, এই যে আইএসসি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, যেটা হচ্ছে আইএএসসি, এটাকে কনভার্টেড হয়ে যায়, নাম হয় আইএএসবি নতুন করে। এটার নাম কি? এই যে ইট রিপ্লেস দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আইএসবি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ড সেটিং বডি। অর্থাৎ যত আইএসআইএফআরএস ইস্যু করা হয়, যত ইফরিক, যত এসআইসি, এই সবগুলো ইস্যু করা হচ্ছে এই আইএসবি। বা আমাদের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যেটা, এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কও ইস্যু করছে হচ্ছে আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। সো আমরা বুঝলাম যে আইএসসি ওয়াজ ক্রিয়েটেড, মানে এটা ন্যাশনাল হারমোনাইজ করার জন্য, একই রকম একই ভাষায় সারা পৃথিবীর অ্যাকাউন্টেন্টরা যাতে একই ভাষায় কথা বলে, এই কারণে এটা করা হয়েছে। আপনারা যারা এখানে আছেন, তাদের একটা লাইফে একবার হলেও এই চান্সটা নিয়েন। গ্লোবাল অ্যাকাউন্টিং সামিট হয়, এটাকে ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্টেন্ট। আপনারা ইন্ডিয়ায় হয়েছে, এর আগে ইউকেতে আমি একবার গিয়েছিলাম, অস্ট্রেলিয়া হয়েছে। সো লাইফে কখনো না কখনো আপনার এই সুযোগটা নিবেন, যারা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার অ্যাকাউন্ট, খবর নিলেই জানতে পারবেন যে নেক্সট ওয়ার্ল্ড অ্যাকাউন্টিং কংগ্রেস কোথায় হবে। এইটাতে আপনারা পার্টিসিপেট করলে বুঝতে পারবেন যে গ্লোবাল অ্যাকাউন্টিং বডি কত বড়। কারণ আমি যখন 2013 সালে ট্রেন দ্য ট্রেনার কোর্স করেছি ইন শ্রীলঙ্কায়, 5 দিন হচ্ছে এই যে আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডের যে আইএফআরএস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তাদের যে ডাইরেক্টরদের সাথে ট্রেন দ্য ট্রেনিং কোর্স করছি। মানে আমাকে আইএফআরএস তারাই শিখিয়েছে, 5 দিন টানা 9 ঘন্টা করে। তো সেটাতে আমি দেখেছি যে অনেক নলেজ এবং সাহস বেড়ে যায়। সো আপনারা লাইফে এই প্ল্যানটা করেন যে একটা অ্যাকাউন্টিং কংগ্রেসে জয়েন করবেন। যাই হোক, তো এটা আমরা দেখলাম। এখন দেখেন বিটুইন, এইটা আমরা বুঝে পড়ে ফেলছি। এখন দেখেন আপনি রিভাইজ যে এখনকার যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা রিভাইজ হয়েছে লাস্ট 2018 সালে। In March 2018, the IASB replaced the revised conceptual framework for financial reporting effective immediately. It replaced the previous version. 2010 সালের আগের যে আইএএসবির কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ছিল, আইএএসবির ইস্যু করা যে কনসেপচুয়াল ফ্রেম ছিল, সেটাকে বাতিল করে নতুন একটা আইএসবি নতুন ইস্যু, সেটাকে বলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এটার কবে পাবলিশ করেছে? মার্চ 2018। এইগুলো একটু তথ্যগুলো জেনে রেখেন, আপনাদের এই আপনারা তো এই প্রেজেন্টেশন পাবেন। এই যে আপনার এই টোটাল হিস্ট্রিটা আমি একবারে নিয়ে আসছি। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক প্রথম ইস্যু হয় 1989 সালে, এরপরে একবার অ্যামেন্ডেড হয় 2010 সালে, আর ফাইনালি এখন যেটা আমরা পড়বো, এটা একটা 89 পাতার একটা ডকুমেন্ট। মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা
89 পাতার একটা ডকুমেন্ট, যেটা 2018 সালে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আসছে। পারপাসটা আর পড়ছি না, আপনারা জানবেন। হ্যাঁ, এটা নিয়ে স্যার এটা। এই যে 89 পাতার ডকুমেন্ট, এটা কি আমাদেরকে রিসোর্স হিসেবে দিয়ে দেবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব, জি ওকে, ঠিক আছে। ঠিক স্যার। এটা আগে দেইনি, এবার দিয়ে দিব, ঠিক আছে, আমি দিয়ে দিব, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, এখন আসেন, এই 89 পাতাকে আমি 8-10 পাতায় সামারি করে ফেলছি। এইটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, একদম 8টা 10টা পাতায় সামারি করেছি। যেহেতু 89 পাতা পড়বেন, কিন্তু ভুলে যাবেন অনেক কিছু, কিন্তু এটা ভুলবেন না। এই 89 পাতার ভিতরে 8টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে দ্য অবজেক্টিভ অফ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক অফ ইউজফুল অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। 3 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড দ্য রিপোর্টিং এন্টিটি। 4 নম্বরটা হচ্ছে এলিমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে কতগুলো এলিমেন্ট হবে। 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে রিকগনিশন অ্যান্ড ডি রিকগনিশন। মজার ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে এখন যে পড়াবো না, এই এক একটা চ্যাপ্টারের উপর আমার আলাদা একটা ভিডিও আছে। সো ডিটেইলও আছে, আবার সংক্ষিপ্ত আছে, আপনি যেভাবে দেখতে চান। 5 নম্বর হচ্ছে রিকগনিশন অ্যান্ড ডি রিকগনিশন। 6 নম্বর হচ্ছে মেজারমেন্ট। 7 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার। আর 8 নম্বর হচ্ছে কনসেপ্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল মেনটেনেন্স। এখন কত ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন, আমরা যত অ্যাকাউন্টিং করি আসলে করি কিন্তু এইটাই, রিকগনিশন ডি আমরা যেটা করি সেটা হচ্ছে, প্রথম যেটা করি রিকগনিশন, হ্যাঁ, তারপরে করি হচ্ছে ইনিশিয়াল রিকগনিশন, পরবর্তীকালে সাবসিকুয়েন্ট রিকগনিশন হয়, বা ডি রিকগনিশন হয়। মানে ডি রিকগনিশন মানে একটা অ্যাসেট কিনে যদি আপনি অ্যাসেটের বইতে ঢুকান, ধরেন একটা অ্যাসেট কিনলেন 5 লাখ টাকা দাম, সেটা ইনস্টল করতে আরো 50,000 টাকা লাগলো, এটা লোডিং আনলোডিং এ 20,000 টাকা লাগলো, তাহলে 70,000 টাকা প্লাস 5 লাখ। এই 5,70,000 যখন আপনি অ্যাসেট করলেন, তখন আপনার এই অ্যাসেটটার নাম হলো লেটস সে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট ডেবিট 5,70,000, আর ক্রেডিট করলেন ব্যাংক অথবা ক্যাশ, ব্যাংক এবং ক্যাশ, হ্যাঁ, কিছু টাকা ক্যাশে দিচ্ছেন, কিছু ব্যাংক থেকে গেছে। এই যে এন্ট্রিটা দিলেন, এই এন্ট্রিটাকে বলা হয় ইনিশিয়াল রিকগনিশন। এরপরে যখন আপনি 5 বছর এই ইকুইপমেন্টটা যখন ইউজ করে জিরো হয়ে গেল, তখন যখন আপনার এটাকে, এই অ্যাসেটটাকে ডিরিকগনিশন করার প্রয়োজন হয়, ফুললি ডেপ্রিসিয়েটেড হয়ে গেলে অথবা বিক্রি করে ফেললে, সেটাকে ডিরিকগনিশন বলে। তাহলে রিকগনিশন অ্যান্ড ডিরিকগনিশন। মেজারমেন্ট, কোশ্চেন হচ্ছে, এই যে রিকগনিশন করলাম, এটা করতে যে খেয়াল করলেন, আমি এটাকে একটা অ্যাসেট কিনেছি বা একটা ইকুইপমেন্ট কিনেছি, এইটা আমি এক্সপেন্স নাকি অ্যাসেট, এই রিকগনিশনটা এখানে করলাম, মানে অ্যাসেট হিসাবে আইডেন্টিফাই করলাম। কিন্তু কত টাকা ভ্যালু দেখাবো সেটা এই মেজারমেন্ট বলে। মেজারমেন্ট, মেজারমেন্ট কোনটা? এই যে আমি 5 লাখ টাকায় এই জিনিসটা কিনলাম, 50,000 টাকা ইনস্টলমেন্ট করলাম, কোনো ডিউটি দিয়েছে কি দেই নাই, আমি লোডিং আনলোডিং এ খরচ হয়েছে কিনা, এই সমস্ত যোগ করে যে ফাইনালি কত টাকার অ্যাসেট রিকগনিশন করব, এই রিকগনিশনের ভ্যালুটাকে মানে প্রক্রিয়াটা মেজারমেন্ট বলে। তাহলে রিকগনিশন, মেজারমেন্ট, তারপরে এই মেজারমেন্টটাকে হয় ইনিশিয়াল মেজারমেন্ট অ্যান্ড দেন সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, মানে প্রতি বছরই কিন্তু নতুন করে রিভ্যালুয়েশন হইতে পারে, অ্যাসেট বাড়তে পারে, অ্যাসেট কমতে পারে, এই রিমেজারটাও করতে হয়। মানে মানে ইনিশিয়াল মেজারমেন্ট আর সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। অ্যান্ড ফাইনালি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে আপনি ব্যালেন্স শিটে, ইনকাম স্টেটমেন্টে কোনো কোনো এক্সপেন্স এবং ইনকামকে আপনি প্রেজেন্ট করেন ইন দ্য ইনকাম স্টেটমেন্ট, আর অ্যাসেট এবং লাইবিলিটিকে প্রেজেন্ট করেন ইন দ্য ব্যালেন্স শিট, এটাকে বলা হয় প্রেজেন্টেশন। এবং দেখবেন যে আমাদের যে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিটের এই সরি আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, প্রথমটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট, অ্যান্ড দেন আমরা বলি হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, সরি ব্যালেন্স শিট, তারপর হচ্ছে দ্য প্রফিট আর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, দেন হচ্ছে চেঞ্জ ইন দ্য ইকুইটি, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, দেন হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার। এই ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার বা ফাইন্যান্সিয়াল নোটকেই ডিসক্লোজার বলা হয়। আর কনসেপ্ট অফ ক্যাপিটাল, ক্যাপিটাল মেনটেনেন্স, এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট। আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে অ্যাকাউন্টিং ইজ এ অ্যাপ্লাইড ইকোনমিক্স, এই জন্য অ্যাপ্লাইড ইকোনমিক্স যেহেতু ইকোনমিক্সের একটা কনসেপ্ট, এই যে ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল মেনটেনেন্স, এটা ইকোনমিক্স থেকে আসছে। এটা খুব গুরুত্বপূর্ণ না, এই কারণে আলাদা ভিডিও আছে, আমি আপনাদের দিয়ে দিব। তো এখন সোফার কোনো কোশ্চেন এখানে? এটা তো আমি পুরোটা সামারি আছে, এক একটা করে না পড়বো। স্যার, প্লিজ ক্যারি অন। ওকে ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, আমি যদি আপনাকে বলি, কেউ একজন আমাকে বলেন তো, সাহায্য করেন তো, যে
আইএফআরএস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অবজেক্টিভ কি? এক লাইন দুই লাইনে বলেন তো কি অবজেক্টিভ, কেন করেন এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং? আইএফআরএস কমপ্লাই করে বা আইএফআরএস কমপ্লাই করে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করেন, এটা অবজেক্টিভ কি? এক লাইনে কে বলতে পারবেন? শুনতে পাচ্ছেন? জি ভাই বলেন। আমার কাছে মনে হয় যে আসলে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো অনেকগুলা স্টেক হোল্ডার থাকে, অর্থাৎ হ্যাঁ। তারা এটা করছেন। তো এই স্টেক হোল্ডাররা তো কোম্পানির বাইরে হতে পারে, ভিতরে হতে পারে, ইনভেস্টর অথবা কোম্পানির ম্যানেজমেন্ট। তো হুম সবাই যাতে সবার যেটা বোঝার দরকার হুম সেইটা যাতে সব জায়গায় সমানভাবেই আসলে এটাকে মেনটেন করা হয়, এটা হুম একটা রিজন। আর একটা রিজন হচ্ছে যে প্রত্যেক দেশে একটা রেগুলেটরি অথরিটি থাকে এবং সেটার সাথে কমপ্লাই করার জন্য আসলে আইএফআরএস এর কিছু ইউনিক ফরমেশন ফলো করা হয়। এক্সেলেন্ট এক্সেলেন্ট। তো এটাকে আপনার কথাটা আর একটু গুছায় বলি, সেটা হচ্ছে দ্য অবজেক্টিভ অফ জেনারেল পারপাস। আপনি যেটা বলছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কত রকম হইতে পারে, কেউ বলতে পারেন? যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে, যেমন আমি এটা বলছি না যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এটা বলছি না, মানে কত সেটের হয় সাধারণত আমাদের অর্গানাইজেশন গুলোয়? কি ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি আমরা, বলেন তো কত ধরনের দেখি? এটা 3 ধরনের হতে পারে। কিরকম? একটা হচ্ছে সোল প্রপার্টরশিপের জন্য একটা, পার্টনারশিপ আর লিস্টেড কোম্পানির জন্য আলাদা। আর যদি অন্যভাবে বলি, একটা হচ্ছে আমরা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, আর একটা হচ্ছে নরমাল, যেটা সিঙ্গেল আচ্ছা কোম্পানি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন? আর কেউ? থ্যাংক ইউ, আপনার ফিডব্যাক দিচ্ছেন, আমি খুব খুশি হচ্ছি। গত সেশনের থেকে এই সেশনের আপনাদের পার্টিসিপেশনদের আগ্রহ ভালো, কোশ্চেন অ্যান্সার দিচ্ছেন, খুব ভালো লাগছে। বলেন আর কোনো আইডিয়া? ভ্যালুয়েশনের জন্য, মার্জার অ্যাকুইজিশনের জন্য এই টাইপের কি না? থ্যাংক ইউ। আচ্ছা, আমি ঠিক ওই আপনারা আপনারা দুজনই ঠিকই বলছেন আপনাদের দৃষ্টিতে। আমি যেটা জানতে চাচ্ছি, দুই ধরনের মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি আমরা। একটা করি হচ্ছে মূলত যেটা করতে হয়, ম্যান্ডেটরি যেটা করতে হয়, সেটার নামই হচ্ছে এই যে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা হচ্ছে ম্যান্ডেটরিলি করতে হয়। কেন করতে হয়? আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না করেন, তাহলে এইটা যদি অডিট না করান, তাহলে আপনি ব্যাংক লোন পাবেন না। আপনি ব্যাংক কিন্তু আপনার লোন দিতে গেলে আপনার জেনারেলি যদি শুধুমাত্র প্রোপাইটারশিপ হয় তাহলে ডিফারেন্ট, ইভেন পার্টনারশিপ, ওপিসি মানে ওয়ান পার্সন কোম্পানি, এটা আমি নেক্সট দিনে কোম্পানি ল পড়ার সময় দেখাবো, আপনাদের একটা সেশন আছে কোম্পানি ল। ওপিসি, তারপরে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি মানে নন ফর প্রফিট কিছু কোম্পানি আছে, কোম্পানি অ্যাক্টের সেকশন 28-29 অ্যাপ্লাই করতে হয়। আর একটা পিএলসি। তাহলে পার্টনারশিপ, যেটা 1932 1932 সালের পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওপিসি মানে ওয়ান কোম্পানি, ওয়ান পার্সন কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি পিভিটি, এবং পিএলসি। আরেকটা আছে হচ্ছে নন ফর প্রফিট ব্যাংক, সরি আপনার এই ট্রাস্ট, ফাউন্ডেশন, অ্যাসোসিয়েশন, এটাকে বলা হচ্ছে 29 সেকশন অনুযায়ী আপনার হচ্ছে এই আনলিমিটেড গ্যারান্টি কোম্পানি অথবা লিমিটেড গ্যারান্টি কোম্পানি। লিমিটেড লাইবিলিটি না, লিমিটেড লাইবিলিটি কোম্পানি হচ্ছে পিএলসি অ্যান্ড হচ্ছে পিভিটি, এটাকে লিমিটেড লাইবিলিটি কোম্পানি বলে। নেক্সট দিন আরো ক্লিয়ার করবো আপনাদেরকে, নেক্সট মানে ওই দিন যেটা পড়াবো কোম্পানি ল যখন পড়াবো, আপনাদের একটা সেশন আছে। তো এই এলএলসি লিমিটেড লাইবিলিটি কোম্পানি ছাড়া আরেক ধরনের কোম্পানি আছে যেটাকে বলা হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি বা লিমিটেড বাই গ্যারান্টি কোম্পানি। এটা আছে কোম্পানি একটা সেকশন 29-এ। তো এই সব কোম্পানির জন্য ম্যান্ডেটরি রিপোর্টিং স্টাইল হচ্ছে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যেটা আপনার করতে হয় ম্যান্ডেটরিলি, যেটা করে আপনার হচ্ছে অডিটেড করাইতে হয়। অডিট করার পরে এজিএম অ্যাপ্রুভ করতে হয়। এজিএম অ্যাপ্রুভ করে আপনি ব্যাংক লোন নিলে ব্যাংকে দিবেন, ক্রেডিট রেটিংয়ে দিবেন, ভ্যাটে দিবেন, ট্যাক্সে দিবেন, আর জিএসটিতে রিটার্ন সাবমিট করবেন। এটা কেবল জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এই যে আপনার পাঁচটা এলিমেন্ট, অর্থাৎ ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি এবং হচ্ছে নোটস, এই যে পাঁচটা কমন সেট অফ এটাকে বলে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এছাড়া আমরা যত রকম ম্যানেজমেন্ট রিপোর্টিং করি, ড্যাশবোর্ড রিপোর্টিং করি, ডিফারেন্ট ডিফারেন্ট কস্টিং, বাজেটিং, বিভিন্ন বাজেট প্রিপারেশন করি, এই সবগুলোকে বলা হয় হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্টিং। তার মানে মূলত ম্যানেজমেন্টকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর বাইরে, মানে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর বাইরে অনেক কিছুই করা হয়,
বাট যেটা কমন সবার জন্য একই স্ট্যান্ডার্ড ফরম্যাটে বানানো হয়, সেটার নাম জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো এখন আপনারা আশা করি এরপরে এটা বুঝতে পারবেন যে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মানে কি। তো যাই হোক, দ্য অবজেক্টিভ অফ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইজ টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টু কাদের? ইনভেস্টর। যে ভাই একটু আগে অ্যান্সার করলেন, উনি রাইটলি বলছেন যে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অবজেক্টিভ হচ্ছে টু প্রোভাইড ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টু দ্য ইউজফুল, ইনফরমেশন ইউজফুল টু কাদের জন্য? ইনভেস্টর, যারা আপনার শেয়ার হোল্ডার। আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে প্রাইভেট, পাবলিক হলে পাবলিক, লিস্টেড হলে লিস্টেড, মানে যারা হচ্ছে যে জেনারেল শেয়ার হোল্ডার তাদের জন্য। লেন্ডার অর্থাৎ আপনাকে যেটা ব্যাংক দেয়, ব্যাংক টাকা দেয়, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট টাকা দেয়, তাদের জন্য। এবং আদার ক্রেডিটর, আপনাকে বাকি দেয়, আপনি এলসির মাধ্যমে প্রোডাক্ট আনেন, ডেফার্ড এলসি করেন। তাহলে এইটার অবজেক্টিভ কি? টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইউজফুল টু ইনভেস্টর, লেন্ডার অ্যান্ড আদার ক্রেডিটর ফর দেয়ার ডিসিশন মেকিং। তারা যাতে রাইট ডিসিশন নিতে পারে। সোজা কথা বাংলায় বলবেন যে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টের অবজেক্টিভ হচ্ছে আমাদের ইনভেস্টর, লেন্ডার এবং আদার ক্রেডিটররা যেন ইনফরমেশন দেখে বুঝে তাদের ডিসিশন নিতে পারে, সেই ইনফরমেশনগুলো কমন ফরম্যাটে প্রেজেন্ট করা হচ্ছে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অবজেক্টিভ। বোঝা গেছে ভাই? স্যার এইটা আবার একটু আদার ক্রেডিটর্স মিনস? আধার ক্রেডিটর মানে ধরেন আপনি অ্যাকাউন্ট, আপনি ইয়ে ইয়ে দিবেন, আপনি আপনার কি বলে বাকিতে হচ্ছে এলসি করবেন। এলসি করা তো দুই কত রকম হয়, একটা তো আছে নর্মাল এলসি এর সাইড, বা অ্যাডভান্স পেমেন্ট এলসি হয়, এলসি এর সাইড হয়, তারপর অনেক সময় ডেফার্ড এলসি হয়। তো আপনি ওদের থেকে নিতে পারেন। তারপরে আরো ক্রেডিটর কারা হইতে পারে, আপনার ধরেন আপনার বাকিতে প্রোডাক্ট লোকালি কিনছেন, অথবা সাপ্লায়ার হইতে পারে বিভিন্ন হ্যাঁ, ধরনের। মানে মোট কথা হচ্ছে যারা ইনভেস্টর মানে আপনাকে যারা ইকুইটি টাকা দিছে, লেন্ডার মানে হচ্ছে ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এছাড়া যত রকম আপনাকে ক্রেডিট দিবে তাদেরও যেমন ধর আমি বলি, যখন আমি এলসি ওপেন করতে চাই তখন আপনার এলসি করার আগে ব্যাংক দেখবেন ক্রেডিট ভেরিফিকেশন করে, বুঝছেন? দেখতে চায়, ব্যাংক দেখতে চায় আপনার ক্রেডিট রেটিং কেমন। তো এটা আদার সবাই মিউট করে দেন কাইন্ডলি। ওকে, তাহলে এটা গেল হচ্ছে পারপাস। তাহলে হোয়াট টু রিপোর্ট, কি রিপোর্ট করবে? ইকোনমিক রিসোর্স অ্যান্ড ক্লেম, এটার মানে কি কেউ বলতে পারবেন? মানে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের যে ভাষাটা একটু অন্যরকম মনে হচ্ছে। ইকোনমিক রিসোর্স অ্যান্ড ক্লেম মানে বুঝতে পারেন এটা কি? যেহেতু বলছি যে এটা একটা জয়েন্ট প্রজেক্ট এফএসবি এবং না স্যার, বুঝতে পারতেছি না স্যার। স্যার ইকোনমিক রিসোর্স মানে অ্যাসেট, ইকোনমিক রিসোর্স মানে অ্যাসেট, আর ইকোনমিক ক্লেম মানে লায়াবিলিটি। তার মানে আমরা যত অ্যাসেট পাই, আমরা তো সারা পৃথিবীর অ্যাকাউন্টিং মূলত চারটা ভাগে। আবার আপনাদের রিপিট করি, খেয়াল করেন, সারা পৃথিবীতে চার ধরনের এই মানে যত আপনি ইয়ে পাবেন, মানে যত রকম আপনার হচ্ছে এটাকে বলে হচ্ছে যে হেড অফ অ্যাকাউন্টস আছে, চার্ট অফ অ্যাকাউন্টস আছে। এটা চারটা ভাগে ভাগ যাবে, একটা অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম এবং এক্সপেন্স। সো এই যে আপনার অ্যাসেট মানে হচ্ছে ইকোনমিক রিসোর্স, যেটা হচ্ছে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ভাষায়, বা এই এটা হচ্ছে জয়েন্ট প্রজেক্ট আইএসবি এবং এফএসবি। মানে আইএসবি মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এবং এফএসবি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড বোর্ড। এটা জয়েন্ট প্রজেক্ট তো এই কারণে এই টার্মগুলো কিন্তু কোনো কোনো জায়গায় আপনার হঠাৎ করে ধাক্কা লাগবে। যেমন ইকোনমিক রিসোর্স মানে হচ্ছে অ্যাসেট, ইকোনমিক ক্লেম মানে লাইবিলিটি। তারপরে চেঞ্জ ইন ইকোনমিক রিসোর্স অ্যান্ড ক্লেম, এই যে ই আর সি, এই যে ইআরসি, ইআরসি ফ্রম ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অ্যান্ড আদার। এন্ড এই ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মানে কি কেউ বলেন তো? এটার মানে কি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কোনটা? ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট। এক্স্যাক্টলি। তো ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে প্রথম চেঞ্জ কোথায় আসে? প্রথম চেঞ্জ আসে চেঞ্জ ইন ইকুইটি। সেটা কি বলা হচ্ছে? তার মানে চেঞ্জ ইন ইকুইটি হতে ব্যালেন্স শিটে যায়। তার মানে হচ্ছে প্রথম হচ্ছে অ্যাসেট লাইবিলিটি, তারপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম এবং এক্সপেন্স, এবং চেঞ্জ ইন ইকুইটি। এটা আপনি রিপোর্ট করতে হবে। থার্ড হচ্ছে এই সিটে এক্সট্রা পড়ে গেছে, এটা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স রিফ্লেক্টেড বাই অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং। তাহলে আপনাকে যদি আজকে কেউ কোশ্চেন করে যে আপনি এই কয় ধরনের বেসিস অফ অ্যাকাউন্টিং আছে, কেউ বলেন তো? হাউ মেনি বেসিস অফ অ্যাকাউন্টিং? দুই দুই ধরনের কি অ্যাক্রুয়াল কি বেসিস এন্ড বলেন ক্যাশ ভাই? বেসিস। হ্যাঁ, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। এখন কোশ্চেন হচ্ছে আপনারা এই আপনাদের যেটা হচ্ছে এই একটু আগে যেটা বলছিলাম, আপনার আপনার এই নন ফর প্রফিট এটা ভিন্ন, সেটা আমি পরে বলবো। ইপসাস নামে একটা জিনিস আছে, পরে বলবো, আপাতত না বলি, বা ভিডিও দিয়ে দিব। কিন্তু যে কোনো কমার্শিয়াল কোম্পানি যদি হয়,
তাহলে তাকে আসলে আইএফআরএস অনুযায়ী অ্যাকাউন্টিং করতে গেলে ক্যাশ বেসিস করতে পারবে না, তাদের করতে হবে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। তার মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ক্লিয়ারলি আপনাকে বলে দিল যে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং করতে হবে, মানে নো ক্যাশ বেসিস ইজ নট অ্যালাউড। গেল থার্ড। ফোর্থ পয়েন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স রিফ্লেক্টেড বাই পাস্ট ক্যাশ ফ্লোস। তার মানে আপনাকে ক্যাশ ফ্লো করতে হবে, তাহলে আপনি কি করতে হবে? রিসোর্স অ্যান্ড ক্লেম মানে ব্যালেন্স শিট করতে হবে, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট করতে হবে, পারফরমেন্স অফ আপনার হচ্ছে পারফরমেন্স মানে ইনকাম স্টেটমেন্ট করতে হবে, এবং এই ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আপনাকে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং করতে হবে অ্যান্ড পাস্ট ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করতে হবে, যেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো এটাই, আপনি ভাষাটা যাই হোক না কেন আপনি পেয়ে গেলেন যে কি কি জিনিস করতে হবে। এরপর দেখেন, এটা আর একটা ইন্টারেস্টিং এরিয়া। কি হলো দেখেন, আপনার খেয়াল করেন, আপনারা বুঝতে পারবেন এখানে দেখলে, সেটা হচ্ছে আপনার কোয়ালিটেটিভ আসপেক্ট। খেয়াল করেন, কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক অফ ইউজফুল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তার মানে আমরা একটু আগে বললাম যে এই স্টেটমেন্ট করতে হবে, সবগুলোই তো আমরা দেখতে পারি ইনকাম স্টেটমেন্টের ফিগার বেস, ব্যালেন্স শিট ফিগার বেস, কিন্তু শুধু তাই না, কিছু কোয়ালিটেটিভ অর্থাৎ কোয়ান্টিফাই করলেই হবে না, শুধু সেলসের ফিগার বসাইলেই হবে না, আপনাকে কিছু কোয়ালিফাইড মানে কোয়ালিটিভ কাজ করতে হবে। সেটা কি? এই কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স দুই ধরনের, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স, আর একটা হচ্ছে এনহ্যান্সিং। ফান্ডামেন্টাল কোনটা? ফান্ডামেন্টাল দুইটা, একটা হচ্ছে রিলেভেন্স আর একটা ফেইথফুল রিপ্রেজেন্টেশন। এই রিলেভেন্স মানে হচ্ছে ম্যাটেরিয়ালিটি বেস, মানে রিলেভেন্স সোজা বোঝায় দেয়। খেয়াল করেন, আমি আমাদের অর্গানাইজেশনে লেটস সে আমি একটা উদাহরণ আপনাকে দেই। আমি 2005 বা 6 সালে আপনার সুইস কন্ট্যাক্ট ক্যাটালিস্ট, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, সুইস কন্ট্যাক্ট ক্যাটালিস্টে অডিটে গেছিলাম। এখন এই অডিটে যে ওইখানে যে অ্যাকাউন্টেন্ট, উনি আর একটা পুরনো ফার্মের স্টুডেন্ট ছিল, ওনার নাম ছিল ওহাব ভাই, আমার এখনো মনে আছে। উনি বলছিলেন যে ওনার ফার্ম থেকে সম্ভবত 80-র দশকে গভর্নমেন্টের একটা ব্যাংক, গভর্নমেন্ট স্টেট ওন ব্যাংক, যেমন জনতা, অগ্রণী, কৃষি, এরকম এর একটা ব্যাংকে অডিটে গেছে। অডিটে যে প্রবলেমটা হচ্ছে, 50 পয়সা অ্যাসেট পাস বড় হয়ে গেছে দেন লাইবিলিটি পাস। এখন কোশ্চেন হচ্ছে, এই 50 পয়সা মিলাইতে পারে নাই। তখনকার ওদের কনসেপ্ট এমনই ছিল যে এই 50 পয়সা মিলানোর জন্য 7টা ওয়ার্কিং ডে 3জন আর্টিকেল স্টুডেন্টকে টোটাল আবার ক্রস চেক করাইছে। এটাকে ওয়াক থ্রু টেস্ট বলে, অর্থাৎ সোর্স ডকুমেন্ট ভাউচার থেকে লেজার চেক করছে, লেজার থেকে মানে ভাউচার থেকে জার্নাল, ভাউচার থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকে দেখার চেষ্টা করছে কোন জায়গাটা ভুল হয়েছে, এটা কি অমিশন হয়েছে না বাদ পড়ছে। এই জিনিসটা আসলে একটা আননেসেসারি কাজ হয়েছে, বিকজ ইট ইজ ইমম্যাটেরিয়াল। তার মানে একটা রাষ্ট্রীয় মালিকানাধীন একটা প্রতিষ্ঠানের এই 50 পয়সা ভুলের জন্য এইটা ম্যাটেরিয়াল না। তো ম্যাটেরিয়ালিটি আসলে ডিপেন্ড করে কোন ইনফরমেশন আপনার জন্য রিলেভেন্স, কোনটা ম্যাটেরিয়াল কোনটা ইমম্যাটেরিয়াল, এটা ডিপেন্ড করে কনটেক্সটের উপরে, ব্যালেন্স শিট সাইজ। একটা উদাহরণ দিই, যে কোম্পানির অ্যানুয়াল টার্নওভার 5,000 কোটি টাকা, আবারও বলি, যে কোম্পানির অ্যানুয়াল টার্নওভার 5,000 কোটি টাকা, তার জন্য 300 টাকা বা 500 টাকা বা 1,000 টাকা যদি কোনো রকম অমিশন হয়ে যায়, এটা ইররিলেভেন্ট হইতে পারে, ইমম্যাটেরিয়াল হতে পারে 5,000 টাকা পর্যন্ত বা 6,000 টাকা বা 10,000 টাকা। কিন্তু এমন একটা কোম্পানি যার টার্নওভার 2 লাখ টাকা, তার জন্য 5,000 টাকা ম্যাটেরিয়াল। তার মানে এই রিলেভেন্সি অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যান্ড ম্যাটেরিয়ালিটি ডিপেন্ড অন দ্য কনটেক্সট। কেউ বলতে পারে না যে আমি 500 টাকা ইরিলিভেন্ট বা ইমম্যাটেরিয়াল, এটা ডিপেন্ড করে হচ্ছে কোন কনটেক্সে। আমার এই পয়েন্টটা কি বুঝতে পারলেন? আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। ইজ ইট বুঝতে ক্লিয়ার টু পারছি ইউ? স্যার। জি স্যার, বুঝতে হ্যাঁ, পেরেছি স্যার, বুঝতে পেরেছি স্যার। ক্লিয়ার ওকে, ক্লিয়ার। আচ্ছা। আরেকটা হচ্ছে ফেইথফুল রিপ্রেজেন্টেশন। ফেইথফুল মানে অ্যাকাউন্টেন্টদের একটা ওথ আছে, দেয়ার ইজ নো ইন বিটুইন। তার মানে আপনি যা যা করবেন এটা ফেইথফুলি রিপ্রেজেন্ট করতে হবে। কোনো ডাউট আপনার উপর যদি থাকে, আপনি যদি টেস্ট কেসে ফেল মারেন, কোনো একটা ওয়াক থ্রু টেস্টে কোনো একটা, কারণ এখানে ইন্ট্রিগিটির কোনো মানে পাস নাই, আইদার 0 অথবা 10। অর্থাৎ আপনি আনইথিক্যাল অথবা ইন্ট্রিগিটি অবজেক্টিভিটি আপনার নাই, অথবা আছে, আসলে 10, 10/10 অথবা 10/0। কেউ বলতে পারবে না আমার অনেস্টি বা ইন্টিগ্রিটি হচ্ছে আপনার 5, 10-এর ভিতরে 5, এটা বলা যায় না। মানে 1 টাকার 1 টাকার যেমন ফ্রড ইজ ফ্রড, সেটা 5 টাকা হোক 10 টাকা হোক। অমিশন অথবা এরর ইজ ডিফারেন্ট। এরর হইতে পারে
ভুল হইতে পারে, বাট ইন্টেনশনালি যদি কোনো কিছু উইন্ডো ড্রেসিং বা মিস রিপ্রেজেন্ট করেন, সেটা হবে ফ্রড, অ্যান্ড ফ্রড ইজ অলওয়েজ ভেরি মাচ মানে ইয়ে। সো ফেথফুলনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার ফান্ডামেন্টাল কোয়ালিটি। আর এনহ্যান্সিংটা কি? কম্পারেবিলিটি। কম্পারেবিলিটি মানে, আচ্ছা আপনারা বলেন তো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কয় বছরের কম্পারেটিভ ফিগার দিতে হয়? আমরা যে স্টেটমেন্ট করি, কয় বছরের কম্পারেটিভ 2 মানে? বছরের স্যার, 2 2 বছর বছরের। স্যার, 2 বছর। এখানে আইএস 1-এ বলা আছে মোর দেন 1 ইয়ার। মোর দেন 1 ইয়ার মানে মিনিমাম 2। এটা 3 বছর দিলে আপনার কেউ না করবে না, ঠিক আছে? তার মানে 2 করতেই হবে। 3, 4, 5 বছর দিয়ে যদি কেউ, ধরেন কেউ একজন মনে করলো যে আমি মোর সুন্দর করবো, আমি 3 বছর দিব, তাহলে কেউ আটকাবে না কিন্তু, ঠিক আছে? সো মিনিমাম 2, এটা মাথায় রাখতে হবে। 2 বছর আর মিনিমাম 2-র ভিতরে ডিফারেন্স আছে, এটা বুঝেন? যে যদি বলি যে কম্পারেটিভ মানে ফিগার কারেন্ট ইয়ার এবং পাস্ট ইয়ার, এই দুটোই দিতে হবে, আর মিনিমাম 2 বছর দিতে হবে, এর ভিতরে ডিফারেন্সটা বুঝেন? তার মানে 3 বছর দিলে কোনো ক্ষতি নেই। যদি বলে যে 2 বছরই দিতে হবে, তাহলে আপনি 3 বছর দিতে পারবেন না। আর যদি বলে যে মিনিমাম 2 বছর, তাহলে 2 বছর দিলে চলবে, 3 বছরও দেওয়া যাবে। কখনো কখনো 3 বছরের দেখেন, এটা কি খেয়াল করছেন 3 ইয়ার্স এর? না, এরকম দেখি রিয়া নাই স্যার ফাইন্যান্সিয়াল এখনো চোখে পড়া 2 বছরের বেশি স্যার এখনো দেখি নাই। দেখেন না, আমি দেখাই এখন একটা। আচ্ছা, আমি আজকের ক্লাসটা এখন প্র্যাকটিক্যালি কিছু ডিসকাশন করে একটু আগাবো। আর এই যে 8টা যে আছে না, 8টা খুবই 10 মিনিট করে 8টা এত সুন্দর ডিসকাশন করা আছে, আমি ভিডিও দিয়ে দিব। তাহলে আপনার হবে কি, এই যে রিয়েল প্র্যাকটিক্যাল জায়গায় আপনি আরো সময় দিতে পারবেন। হ্যাঁ, মানে এখন যদি আমি থিওরির বেশি সময় নেই, তাহলে নেক্সট দিনও টানতে হবে। এখন দেখেন আপনাদের ইন্টারেস্টিং জিনিস দেখে, আপনার যেটা যেটা আমার আগ্রহের জায়গা, আপনাদেরকে যেটা দেখাইতে চাই। হ্যাঁ, সবসময় চাই যে আপনার প্র্যাকটিক্যালি অনেক ইকুইপড হন, অনেক পাওয়ারফুল হন। হ্যাঁ, তো তার কি ইয়ে দেখা যায় কি, এখন কি কোনো ইয়ে দেখা যায়, পিডিএফ কপি দেখা যায় না? কি শো দেখা যায়, করছে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখা দেখা যাচ্ছে যায়। পিডিএফ কপি দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, আমি একটু ইয়ে করি, দাঁড়ান আমি আপনাকে দেখাই, এটা এখনই বুঝতে পারবেন। 1 সেকেন্ড। আচ্ছা, হুম। এটা হচ্ছে স্কোয়ার ফার্মা, দেখা যায় এখন? জি স্যার, দেখা যায় স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন, আপনারা খুব একটা চোখে পড়েনি, কিন্তু স্কোয়ার ফার্মা 2022 সালে এটা আছে, 22 না 23 সালে দেখলাম। এই দেখেন, দেখছেন? আমি বললাম যে, হ্যাঁ আমি বললাম যে মোর দ্যান 2 ইয়ার হয়, এটা কত? এই দেখেন, 2023 সালের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মাত্র 1 বছর আগে। 24-এটা তো এখনো ধরেন আহ, মানে এজিএম টেজিএম হচ্ছে, 24-এর 23-এর এজিএম, মানে 1 বছর আগের স্টেটমেন্টে 3 বছর ছিল। আমাকে একজন বলেন তো, স্কোয়ারে 3 বছর কেন করলো? স্যার এখানে কোনো অ্যাকাউন্টিং রিস্টেট করছে, প্রেজেন্টেশন ভুল রিস্টেটের জন্য, ছিল নাকি রিস্টেটের জন্য। রোস্টেড লেখা আছে এখানে? ওকে ওকে, এই যে চমৎকার। নেক্সট আমি যখন এই যে আপনাদের কোর্সে যখন আমি ইয়েটা পড়াবো, আপনি খেয়াল করবেন, এই যে IS 8, এখানে দেখবেন এই যে এই যে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট অ্যান্ড এরর, এই জায়গায় পড়লে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন স্কোয়ার ফার্মা কেন এই যে 3 বছর করলো, এবং কেন করলো, কিভাবে করলো। এটা ভেরি ইন্টারেস্টিং। এটা কিন্তু, এই জিনিসটা কিন্তু আপনাকে কেউ শিখাবে না, আই হোপফুলি ইনশাল্লাহ দেখাই দিব। সো এটা একটা বললাম। তার মানে আমরা একটু আগে যে বলছিলাম যে এইটা, তাহলে কি বললাম একটু আগে দেখেন, আপনাদের এইখানেই বলতেছিলাম যে আপনার কি, খেয়াল করেন কি বলতেছিলাম, যে কম্পায়ারেবিলিটি। তো কম্পেয়ার করতে হবে হচ্ছে আপনার, মানে যেন আপনি আপনার কোম্পানির আগের বছরের সাথে কম্পারেটিভ করতে পারেন। এখন ধরেন আপনি যদি 1 বছরে ধরেন আমি আবারও ওইখানে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে, আমি ওইখানেই যাই। হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি, ওইটা দিয়ে বুঝবেন কম্পায়ারেবিলিটি বুঝবেন কিভাবে। ধরেন আপনি একবার লিখলেন, এই যে ব্যালেন্স শিটটা আছে না, যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এখানে লিখছেন প্রথম নন কারেন্ট অ্যাসেট, প্রথম লিখছেন এই যে 2023 সালে। 2024 সালে কি করলেন আপনি, এই নন কারেন্ট অ্যাসেট আগে না দিয়ে লিখলেন হচ্ছে কারেন্ট অ্যাসেট আগে। তাহলে 1 বছর যদি নন কারেন্ট অ্যাসেট প্রথম শুরু করেন, আর তার পরের বছর যদি কারেন্ট অ্যাসেট আগে শুরু করেন, তাহলে কি এটা কম্পেয়ার করা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে স্যার। কঠিন হবে। তার মানে আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই দিই, ব্যালেন্স শিটে 2টা ওয়ে আছে, বা ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আপনি চাইলে কারেন্ট অ্যাসেট আগে দিয়ে প্রেজেন্ট করতে পারেন। সেটা যদি করতে হয়, যদি নন কারেন্ট অ্যাসেট আগে দেন, তাহলে নন কারেন্ট অ্যাসেট যদি আগে দেন, তাহলে এইটাই সবসময় দিতে হবে, এবং আপনাকে এই লাইবিলিটি এবং ইকুইটি আগে দিতে হবে। এই যে নন কারেন্ট লাইবিলিটি আগে দিতে হবে, এই সরি, এই যে লাইবিলিটি ইকুইটি প্রথম দিতে হবে। তার মানে বুঝাই দেই, নন কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে পার্মানেন্ট অ্যাসেট, যেমন প্ল্যান্ট প্রপার্টি, ইকুইপমেন্ট, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, মানে এইটা হচ্ছে
আমরা ট্র্যাডিশনাল ওয়েতে আগে যেটা ফিক্সড অ্যাসেট বলতাম, এগুলো মানে ফিক্সড অ্যাসেট মানেই নন কারেন্ট অ্যাসেট না, নন কারেন্ট অ্যাসেট মানে মোর দেন 1 ইয়ারের ইনভেস্টমেন্ট বা অ্যাসেট। তাহলে যদি এখানে আমরা প্রথমে নন কারেন্ট শুরু করি, তাহলে লাইবিলিটি পাশে প্রথমে শুরু করতে হবে ইকুইটি, শেয়ার হোল্ডার্স ইকুইটি। আসেন এবার, ধরলাম আপনি এই প্রসেসে গেলেন না, আপনি উল্টা করলেন, আপনি কারেন্ট অ্যাসেট আগে আনলেন, তাহলে ডেফিনেটলি আপনাকে তাহলে কারেন্ট লাইবিলিটি আগে শো করতে হবে, কারণ এই লিকুইডিটি ম্যাচ করার জন্য এই প্রেজেন্টেশন হবে। এবং যদি আপনি একবার কোনো কারণে শুরু থেকে কারেন্ট অ্যাসেট আগে প্রেজেন্ট করেন, ডেফিনেটলি আপনি তখন হচ্ছে কারেন্ট লাইবিলিটি আগে শো করবেন লাইবিলিটি পাশে, এবং এইটাকে কন্টিনিউ করে যাবেন ইচ্ছা মতো। একবার কারেন্ট অ্যাসেট আগে আর পরের বার কারেন্ট অ্যাসেট পরে, এইটা আপনি করতে পারবেন না, এইটা আপনি অ্যালাউড না। বোঝা গেল ভাই? বুঝতে পারছি স্যার। জি হ্যাঁ, স্যার, স্যার। কম্পারেবিলিটি যেন হয়। ভেরিফাইএবিলিটি, হোয়াট ইজ ভেরিফাইএবিলিটি? একটু আগে যে বললাম যে একটা ভুল করছে, আমি চাইলে ব্যালেন্স শিটের একটা আইটেম ধরেন, আমি আবারও দেখাই এখান থেকে, কারণ আমি তাহলে থিওরি পড়াবো না। ব্যালেন্স শিটে ধরেন আপনার কাছে মনে হইলো যে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট 4 নম্বর নোটে, যান 4 নম্বর নোটে দেখেন কি বলে। জাস্ট এ মিনিট। আচ্ছা, 4 নম্বর, এখন দেখেন এই যে 4 নম্বর নোটে, যেহেতু এটা কনসোলিডেট, কনসোলিডেট কারণ কি? কনসোলিডেট কারণ হচ্ছে এ স্কোয়ার ফার্মার একাধিক সাবসিডিয়ারি আছে। যখন কোনো কোম্পানির প্যারেন্ট কোম্পানির সাথে তার সাবসিডিয়ারি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একসাথে করা, যোগ করে দেখানো হয়, বা এটাকে বলে কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আপাতত জানেন, পরে আমি আরো ক্লিয়ার বুঝাই দিব। তাহলে এইখানে দেখবেন যে এই এটা কস্ট মেথড, তাহলে এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে কস্ট মেথড, একটা হচ্ছে রিভ্যালুয়েশন মেথড। তাদের এটা কস্ট মেথডে করা হয়। এই যে নোটটা আছে, তাহলে আপনি কস্ট মেথডে দেখবেন এখানে এডিশন ডিউরিং দি ইয়ার। এখন আপনি মনে করলেন যে আপনার অডিটর, যে আপনি অডিটর গেলেন বা ইনভেস্টর, আপনি দেখলেন 2024, তাহলে এখন দেখলেন আপনি যে 774,44 লাখ টাকার অ্যাসেট অ্যাড হয়েছে। তাহলে আপনি এই আইটেম দেখে, এইটা দেখে আপনি নেক্সট যাবেন হচ্ছে, এটা একটা অ্যাসেট শিডিউল আছে শেষে, ওইটাতে যাবেন। প্রথম অ্যাসেট শিডিউলে যে দেখবেন যে কি কি অ্যাসেট হয়েছে, ওই অ্যাসেট দিয়ে চাইলে আপনি এই যে অ্যাসেট শিডিউল, এই যে দেখেন ডিউরেশন, এখানে একটু ঘুরে গেছে, এই যে এডিশন, এডিশনের কলামটা আছে না, এই যে মাঝের কলামটা, এটা যোগফল দেখবেন এখানে আছে, এই যে 744,44 লাখ, হ্যাঁ, 774,44,58,216। এই যে এডিশন হয়েছে, এখন আপনি চাইলে দেখলেন যে ল্যান্ড কিনছে, তখন আপনি এই যে 37 লাখ, সরি, এই যে 1 কোটি, না কত দেন, 0,16, 12,33 লাখ, 12,33 লাখ টাকার ল্যান্ড আপনি এখানে পেলেন। তখন আপনি যাবেন হচ্ছে এইখান থেকে, যাবেন হচ্ছে এইটার কনসার্ন লেজারে। কনসার্ন লেজারে যে আপনি চাইলে ওখান থেকে খুঁজে বের করতে পারবেন ভাউচার, এবং দেখতে পারবেন যে আসলে কত টাকার এটার আছে, এই ল্যান্ড ট্যাক্স কত দেওয়া হয়েছে, গেইন ট্যাক্সের কি অবস্থা, তারপর রেজিস্ট্রেশন খরচ কত ছিল। এই যে আপনি কম্পেয়ার করতে পারলেন, ভেরিফাইবিলিটি, এটাকে ভেরিফাইবল। টাইমলিনেস, টাইমলিনেস মানে হচ্ছে 9 মাসের পুরনো অ্যাকাউন্টস এর বেশি এজিএম এ নেওয়া যায় না। মানে একটা এজিএম এ সর্বোচ্চ পুরনো অ্যাকাউন্টস নেওয়া যায় হচ্ছে 9 মাসের। এখন আপনি মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্লোজ করতে গেলে 2 বছর লাগাইলে টাইমলিনেস হবে না। টাইমলিনেস ইম্পর্টেন্ট, সময়টা সময়ভাবে করতে হবে, এবং সেটা একটা কোয়ালিটি। আর একটা আন্ডারস্ট্যান্ডেবিলিটি, আন্ডারস্ট্যান্ডেবিলিটি প্রসঙ্গে একটা কথা বলি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, আপনারা যারা আগে, অনেক আগে ধরেন আমরা যখন এসএসসি লেভেলে অ্যাকাউন্টিং করতাম, আমি সায়েন্সে ছিলাম, কিন্তু আমার আবার ফোর্থ সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং, তখন আমরা টি ফরম্যাটে করতাম। টি ফরম্যাটে কেউ জানেন হোয়াট ইজ টি ফরম্যাট? টি ফরম্যাট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। জি স্যার, ঠিকমতো টান দিয়া বাম পাশে ডান বাম পাশে পাশে বাম পাশে বাম লাগছে। পাশে হ্যাঁ, আমরা এই অ্যাসেটটাকে উপর নিচে লিখছি, এটা স্টেটমেন্ট ফরম্যাট বলে, এই ফরম্যাটকে বলে স্টেটমেন্ট ফরম্যাট। আমরা আগে যেটা করতাম, বাম পাশে লিখতাম লাইবিলিটি, ডান পাশে লিখতাম অ্যাসেট। এই যে টি ফরম্যাটে করতাম, এই টি ফরম্যাটের ব্যালেন্স শিট এবং টি ফরম্যাটের ইনকাম স্টেটমেন্ট, যে এই যে প্রফিট লস বের করা, এইটা সাধারণের জন্য বোঝা কঠিন ছিল। তো অ্যাকাউন্টেন্টদের কাজ হচ্ছে কত ইজি ভাবে প্রেজেন্ট করা যায়, এবং যাতে করে যাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি আছে, যারা পড়তে পারবে, যারা ইংরেজি পড়তে পারে, যারা অঙ্কের নলেজ আছে, এরকম লোকজন যাতে আপনার এটা পুরো বুঝতে পারে, এইটা একটা আপনার যোগ্যতা। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এমন ভাবে তৈরি করতে হবে, এটা যেন কম্পারেবিলিটি ঠিক থাকে, ভেরিফায়াবিলিটি ঠিক থাকে, টাইমলিনেস, টাইমলি করা হয়, এবং
আন্ডারস্ট্যান্ডেবিলিটি থাকতে হয়। তাহলে চ্যাপ্টার 1 এবং 2 বুঝাই দিলাম। আমরা নেক্সট আমি আজকে স্যার টাইমলিনেসটা আবার একটু বলেন তো স্যার, টাইমলিনেসটা টাইমলিনেস হচ্ছে একটা, টাইমলিনেসের অনেকগুলো আসপেক্ট আছে, একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হচ্ছে, আমি আপনাদেরকে বলি তাহলে বুঝবেন। ধরেন এখন কি মাস চলে ভাই? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। আচ্ছা, এখন আমাদের সাধারণত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রত্যেকটা কোম্পানির নর্মালি যদি এমএনসি না হয়, এমএনসি না হয় অথবা ব্যাংক না হয়, তাহলে আমাদের নর্মালি আগে ছিল ডিফারেন্ট ডিফারেন্ট ডেটে করা যেত, কিন্তু এখন কমন করে দিছে এনবিআর বা গভর্নমেন্ট। কি করছে, 30 জনে অ্যাকাউন্টস করতে হবে। এখন আপনি 30 জনে অ্যাকাউন্টস ক্লোজ করলে আপনার এজিএম বা আপনার এই অ্যাকাউন্টস অ্যাপ্রুভালের সর্বোচ্চ ডেট কবে কেউ বলতে পারবেন? জি, মার্চের 30 তারিখ পরবর্তী বছর। এখানে একটা সমস্যা আছে ভাই। প্রথম হচ্ছে মার্চের 30 তারিখ ঠিক আছে, কিন্তু যদি এমন হয়ে থাকে, আমি লজিক্যালি বলছি, খেয়াল করেন যে খুব ভালো, আপনি খুব ভালো বলছেন, বাট ইন্টারেস্টিং একটা কেস দেখেন। প্রথম দিনে একটা খুব ক্রিটিক্যাল জিনিস, বাট সহজ করে বুঝাই দিই। ধরেন আমি কোম্পানিটা তৈরি করলাম 1 জুলাই 2020। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, 2020 সালের 1 জুলাই আমি কোম্পানিটা শুরু করলাম। তাহলে আমার ইয়ার ক্লোজিং ডেট হবে 30 জুন 2021, ঠিক কিনা? জি ঠিক। স্যার, জি ঠিক। আচ্ছা, তাহলে আমি আমি যদি এজিএমটা কোনোভাবে 2021 সালের 30 নভেম্বর করি, তাহলে 2021 সালে একটা এজিএম হয়ে গেল না? খেয়াল করছেন? জি এজিএম করার নিয়ম কি? অ্যাকাউন্টসটা আগে প্রিপেয়ার করবেন, অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করে বোর্ডে অথেন্টিকেট করবেন, মানে বোর্ড মিটিং ডাকবেন। বোর্ড মিটিং করে অডিটরের কাছে ফাইনালি ড্রাফট কপি দিবেন, মানে দিবেন। অডিটররা ফাইনালি সাইন করলে এজিএম অ্যাপ্রুভ হবে। তার মানে আগে হচ্ছে ড্রাফট রিপোর্ট অডিটরকে দিবেন, অডিটর দেখে যাচাই বাছাই করে যখন একমত হবেন, ড্রাফটে ড্রাফট কপি নিয়ে যাবেন হচ্ছে বোর্ড মিটিংয়ে, বোর্ড মিটিংয়ে অথেন্টিকেট হবে বা অথরাইজ টু ইস্যু হবে। তারপরে আপনি অডিট রিপোর্টের বোর্ডের দুজন ডিরেক্টর, দুজন সাইন করে দিবে, সাইন করার পর অডিটর সাইন করবে। এইটা নিয়ে যাবেন এজিএম এ। এজিএম হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভাল অথরিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে বোর্ডে কিন্তু অ্যাপ্রুভ হয় না, অ্যাপ্রুভ হয় এজিএম এ। আচ্ছা, এখন এই যে 2021 সালে একবার আপনি 30 নভেম্বর বা বা 12ই ডিসেম্বর করলেন, মানে ওই বছরের ভিতর করে ফেললেন, তখন কিন্তু আর আপনি যে কথাটা বললেন যে 9 মাস পুরনো টাইম নিয়ে আপনি করতে পারবেন, তখন আর হবে না। কারণ কোম্পানি আইনে বলা আছে যে প্রতি বছর একটা এজিএম হইতে হবে। তার মানে 21-এ যেহেতু আপনি করে ফেলছেন নভেম্বর বা ডিসেম্বরে, আপনি 22-কে গ্যাপ দিয়ে 23-এর মার্চে যেতে পারবেন না। তার মানে এরপরে আপনার একটা লিমিটেশন থেকে গেল যে যেহেতু প্রথমবার আপনি ফুল টাইমটা ইউটিলাইজ করেন নাই, অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আর একটু পরে করতে পারতেন, যেহেতু ট্যাক্সের রিটার্ন পরে, আরজিসি রিটার্ন পরে দিলে চলতো, কিন্তু আপনি টেকনিক্যালি বুঝে হোক না বুঝে হোক নভেম্বর বা ডিসেম্বরে করে ফেলছেন। যেহেতু এজিএমটা একটু পরে করতে পারতাম, এজিএমটা পরে করতে পারতাম স্যার। হ্যাঁ, কিন্তু এজিএম করেন নাই, যেহেতু করেন নাই, এই জন্য ভবিষ্যতে আপনার আর কোনো সুযোগ নাই। কারণ এরপরে যদি কোনো বছর ব্ল্যাঙ্ক যায়, এজিএম না করেন, তাহলে হাইকোর্টে পারমিশন লাগবে। বোঝা গেছে জিনিসটা? জি স্যার, খুবই ক্লিয়ার স্যার। ইন্টারেস্টিং একটা জিনিস না? জিনিসটা তাহলে ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি না? স্যার এজিএমটা এই ক্ষেত্রে এই কোম্পানির ক্ষেত্রে এজিএমটা অ্যাকচুয়ালি কখন করা উচিত ছিল? এজিএমটা সর্বোচ্চ ডেট ইউজ করতে পারতো। ধরেন তার তার কি হয়, ট্যাক্সের রিটার্ন যে, যেমন ধরেন এখন কি চলে আপনার এবারের এবারের ট্যাক্স, মানে কর্পোরেট ট্যাক্স জমা দেওয়ার লাস্ট টাইম কবে, মানে পেনাল্টি ছাড়া হচ্ছে এপ্রিলের, সরি, মার্চের হুম, 15 তারিখ না? মার্চের 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 15 15 তারিখ স্যার। হ্যাঁ, 15 তারিখ। তাহলে এর আগে করে ফেললেই হইতো। এর আগে করলে তাহলে আপনি মার্চ পর্যন্ত করতে পারতো, তাই না? যেহেতু জি স্যার। 9 মাসের ডেট কিন্তু হয়, কারণ 9 মাস কি দেখেন, আপনার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ পর্যন্ত সে টাইম পায় হচ্ছে 9 মান্থস কোম্পানি অ্যাক্টে। আবার ইনকাম ট্যাক্সও তারা দিয়ে দিছে, তাহলে সে মার্চের ভিতর করলেই চলতো। কিন্তু মার্চের ভিতর না করে যদি একবার নভেম্বর ডিসেম্বরে করে, তাহলে কোনো বছর গ্যাপ রাখতে পারবে না, এভরি গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইয়ারে করতে হবে। বোঝা গেল ভাই এবার? জি স্যার, একটা বিষয় বিষয় জানতে চাই স্যার। প্লিজ প্লিজ বলেন। স্যার স্যার, ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে এজিএম এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা? যেমন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট তো অ্যাকাউন্টস অডিটেড হয়ে গেলেই তো রিটার্ন সাবমিট হ্যাঁ, করা যায়, এখন কোশ্চেন এটা তো কি, এজিএম এর কোনো সম্পর্ক নেই মনে হয় স্যার। হ্যাঁ, না না, আছে আছে কেন থাকবে না? ধরেন আপনি অ্যাকাউন্টস অ্যাপ্রুভাল করে কারা? আপনার, আমরা এটা ভুয়ামি করি, এটা ভিন্ন কথা। অ্যাকাউন্টস কি বোর্ড অ্যাপ্রুভাল হয় না এজিএম অ্যাপ্রুভ হয়?
এজিএম এজিএম অ্যাপ্রুভ স্যার, হবে স্যার। এজিএম করে। আচ্ছা, তাহলে লজিক্যালি আপনার এই ইনকাম ট্যাক্স অথরিটি যেহেতু এজিএম নিয়ে বদার করে না, তারা ইনকাম ট্যাক্স এনবিআর কি দেখে জানেন? অনলি দেখে যে আপনি অডিট রিপোর্ট দিচ্ছেন কিনা ডিভিসি সহ। রাইট হ্যাঁ, স্যার, রাইট স্যার। আচ্ছা, কিন্তু কিন্তু আপনি এজিএম ছাড়া কি ওই অ্যাকাউন্টস অ্যাপ্রুভ বলেন? আমার ও, কোশ্চেন বুঝছি স্যার, বুঝছি বুঝছি স্যার, এবার কাহিনী বুঝতে পারছি বুঝছেন? স্যার। তারা বুঝছি জিজ্ঞেস করে না, কিন্তু আরজেসি থেকে পারবেন আপনি এজিএম ছাড়া দিতে পারবেন না। বুঝছি, মানে পলিসিতে সমস্যা হয়ে যায় স্যার। একদম এবার বুঝছেন নিশ্চয়ই। জি তার স্যার, এখন মানে বুঝছি। ক্লিয়ার স্যার, এখন ক্লিয়ার আমরা হয়েছে অনেক কিছু বিষয়টা। জেনে না বুঝে, জেনে না জেনে ভুল করি, এর প্রমাণটা উনি পেয়ে গেছেন। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, যিনি এই কোশ্চেনটা করলেন। এক্সামটা স্যার না করলে আমরা আরজিসি থেকে আটকে যাবো, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ইনকাম ট্যাক্সের অথরিটি কিছু বলে না। ইনকাম ট্যাক্স অথরিটি আরেকটা কিছু এখনো বলে না, খেয়াল করছেন? আমরা যখন অডিট রিপোর্ট ইস্যু করি, তখন আমরা অডিট রিপোর্টে ম্যাটার অফ এমফেসিস দেই, মানে অডিট রিপোর্টে তারপরে কোয়ালিফাইড ওপিনিয়ন দিই। এটা আমি পরে শিখাই দিব আপনাদের। ইনকাম ট্যাক্স অথরিটি সাধারণত এখন পর্যন্ত কোশ্চেন করে না, কিন্তু সামনে করবে। তার প্রমাণ কি জানেন? এনবিআর এর আল্লাহ রহমতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে এডিশনাল কমিশনার পর্যন্ত যত লোক আছে, তাদের গত বছর আমি টানা এনবিআর এর একটা, এটা আপনি আমাকে আমাকে বকা দিয়েন না, মানে বলবেন যে স্যার আপনি এগুলো শিখাইছেন বা বলছেন, বা আমি না শিখাইলে আরেকজন শিখাইতো। এটাকে একটা ইয়ে আছে, এটা একটা ট্যাক্স ট্রেনিং একাডেমি আছে আপনার এই যে এই শান্তিনগরে হোটেল ইয়ে আছে, আপনার ওইটার নাম হচ্ছে ওই বিল্ডিং এ, হ্যাঁ, আপনার স্কাই। স্কাই ভিউ, রাইট, আপনি জানেন ভালো। তো ওইখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার যারা নতুন ঢুকছে ওদের 15টা করে ক্লাস নিয়েছিলাম টানা। আর এই আপনার এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার, এনাদেরকে দুইটা দুইটা করে কোম্পানি অ্যাক্টের কোন কোন সেকশন রিলেটিং টু দা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ট্যাক্সেশন এটা করছিলাম। ওনারা এখন সবাই জানে যে আপনি কিন্তু অডিট রিপোর্টের এটাও একটা কোয়ালিটি বা স্পেক, অডিট রিপোর্টে কোয়ালিফাই করলে সে কিন্তু কোশ্চেন করতে পারে, করে না। কারণ কি, সে দেখে যে আপনি প্রপারলি যেটা হচ্ছে রেভিনিউ দেখাচ্ছেন তার ট্যাক্সটা ঠিক মতো দিচ্ছেন কিনা। ভ্যাট অথরিটি দেখে আপনি ভ্যাট দেখছেন কিনা। কিন্তু অতীতে ধরেন আজ থেকে 8-10 বছর আগে আপনার অনেকেই ভুল করতো। ইনকাম ট্যাক্স অথরিটিতে একরকম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিত, আর একটা ভুয়া অডিট রিপোর্ট বা নিজেরাই সিল ছাপ্পর মেরে ভ্যাটে দিত। বাট এখন ডিবিসি কিন্তু, আগে তো এটা করতো, ডিবিসি হ্যাঁ, আগে ডিবিসি, এটা। বিশেষ করে ডিবিসির আগে এরকম, মানে অ্যাকাউন্টেন্টরা অথবা আইটিপিরা যারা কাজ করে ওরা অনেক সময় এগুলো করতো। তো এবং কিছু কিছু সিএ ফার্মা হয়তো একটু হালকাভাবে দেখতো যে একাধিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কার থেকে কে নিচ্ছে খেয়াল করতে, কিন্তু এখন কোনো কথা চান্স নেই। শোনা যায় না। আমার আমার কথা শোনা যায় না? শুনতেছি স্যার, আমরা তো আপনাদের শুনতেছি স্যার, আমরা ওকে, শুনতেছি স্যার। ওনার আমরা একটু ক্লিয়ার শুনতে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ডিভিএস ডকুমেন্ট ভেরিফাইড সিস্টেম আসার পরে এখন আপনি চাইলে যে কোনো অর্গানাইজেশন অডিটর কারা, এটা আইসিবি, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের ওয়েবসাইটে যেয়ে সার্চ করলেই পাবেন। যদি পাবেন তাহলে একাধিক অডিট রিপোর্ট নেওয়ার কোনো সুযোগ নেই। ফলে এইগুলা ম্যানিপুলেশন কমে গেছে। আস্তে আস্তে দেখবেন যে অডিট রিপোর্টের কোয়ালিফাইড কিনা, নাকি মডিফাইড, নাকি আনকোয়ালিফাইড, নাকি ডিসক্লেমার আছে, নাকি হচ্ছে অ্যাডভার্স ওপিনিয়ন আছে, তারপরে এজিএম করলো কি করলো না, এই জিনিসগুলো কিন্তু একসময় আপনার সবগুলো অথরিটি ক্রস করবে। এই জন্য নলেজ ওয়াইজ আমাদের জানতে হবে হোয়াট ইজ রং, হোয়াট ইজ রাইট। কোনো অথরিটি ধরছে কি ধরছে না আমাদের এটা দেখার বিষয় না। না ধরলে না ধরলো, কিন্তু আমরা তো রং করতে পারবো না। বোঝা গেল ভাই? আমরা সঠিকটা জানবো স্যার, কি ধরুক আর না রাইট ধরুক। রাইট, এক্স্যাক্টলি, কারণ আইন তো আইনই, তাই না? এটা তো জি ব্যর্থ আসলে। করা যাবে না। সো আজকের ক্লাসটা আমি খুব এনজয় করছি, আমি জানি না আপনারা কেউ এনজয় করছেন কিনা, হ্যাঁ বা আসলে সবাই। এই ক্লাসটা আমরা খুব ভালো আমাদের লাগছে ভালো স্যার, লাগছে। আপনার ক্লাস শেষ করে সাথে ফেললেই। আপনার আপনার ইউটিউবে অনেক কোন ইয়ে দেখছেন তো, এখন করে অনেক ভালো লাগছে স্যার, সব মানে খুব ভালো আচ্ছা, লাগছে আপনার ক্লাস। ঠিক আছে, ঠিক আছে ভাই। তো নেক্সট নেক্সট ইয়ে সম্ভবত জারিফ আপনি আছেন নাকি? আপনি জানাই দিন যে আমাদের হয়তো নেক্সট, যেহেতু একটা ক্লাস করলাম, অনেক গ্যাপ না হয়, অন্তত শুক্রবারে বা কোনো একটা দিনে রোজার ভিতরে আপনার অসুবিধা নেই। টাইমটা এমন নিব, ধরেন 4টা বা 3টার দিকে, যখন আমরা ওই যে জুম্মা পরে টরে তো একটু রেস্ট নেই, তখন তো খাওয়ার ইস্যু থাকে না, আমরা চট করে ক্লাসটা নিব, কারণ স্যার ইফতারির পারবো পর। স্যার, আজকে রাখি পারবো। হ্যাঁ, কারণ ইফতারির পর আবার অন্য দিন কেন করব না, ওই দিন তো অফিস আওয়ার থাকে, ঠিক আছে? এই জন্য শুক্রবারই সম্ভব যদি আমরা চেষ্টা করব। বাট আমরা একটু ধরে নেই যে রোজার মাসে একটু প্রেশার কম নিব, এটা আমি পোষাই দিব ঈদের পরে, খুব রিগোরাস, প্রয়োজনে সপ্তাহে 2টা নিয়ে নিব আপনাদের পারমিশন নিয়ে। সো উইথ দ্যাট নোট আজকের মতো স্যার শেষ করি। স্যার নেক্সটে স্যার একটা ক্লাস হইলেই তো এনাফ স্যার, এর ওকে, রোজার ভিতরে। ঠিক আছে, ঠিক আছে ভাই। স্যার স্যার স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন প্লিজ। জি আমার কোশ্চেনটা খুবই পুয়ার, হ্যাঁ। জি জি। তো আমি জানার জন্য যে এজিএম এর যে একটা ডেটের কথা বললেন, যে এটা 9 মাস বা 1 বছর বা প্রতি বছর একবার হতে হবে, হ্যাঁ মানে হ্যাঁ এটা তো পাবলিক লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি, হ্যাঁ। দুইটা দুইটার ক্ষেত্রে কি এটা অ্যাপ্লিকেবল, না অনলি আপনার পাবলিক লিমিটেড?
আচ্ছা, ভেরি গুড কোশ্চেন ভাই। কোম্পানি আইনের আন্ডারে যে কোম্পানি হোক, সেটা ওপিসি মানে 1% কোম্পানি অথবা প্রাইভেট অথবা পাবলিক, সবগুলো এটা প্রযোজ্য। এটা পাবলিক লিমিটেড কোম্পানির জন্য এডিশনাল কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের লিস্টিং রেগুলেশনস, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এডিশনাল কিছু রিকোয়ারমেন্ট আছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আছে, ওগুলো এডিশনাল। কিন্তু ইফ ইট ইজ এ কোম্পানি, যে কোনো ফর্মের কোম্পানির জন্য এই নিয়মগুলো কমন, বিকজ এটা কোম্পানি আইনের, এটা ইয়ে না, লিস্টেড কোম্পানির জন্য আলাদা না, লিস্টেড নন লিস্টেড সবার জন্য কমন। ঠিক আছে ভাই, স্যার আমার একটা একটা জিনিস শিখবো। আমরা তো স্যার বলেন। নর্মালি যেমন অ্যাকাউন্টসটা আমরা শিখবো, শেখার পরে আমরা তো নর্মালি দেখা যায় আমাদের অনেক প্রতিষ্ঠান হেড অফ অ্যাকাউন্টসটা করে। হুম, যেহেতু স্যার আমাদেরকে বোঝাবেন বা কয়েকটা স্যাম্পল বেসিস সফট কপি দেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা প্র্যাকটিস। দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব থ্যাংক ইউ ভাই। স্যার। জি, থ্যাংক ইউ। আমি আজকেই বেশ কিছু ডকুমেন্ট দিব, একটু ধৈর্য ধরে দেখেন, আমাকে একটু কোঅপারেট করেন, মানে ভিডিওগুলো দেখেন, একটু সাহায্য করেন, দেখবেন যে অনেক ভালো হবে, উপকার লাগবে। আদারওয়াইজ ইনশাল্লাহ। পরের ক্লাসে যে কিছুই বুঝবেন না, মনে হবে যে কি বললো। এই ভিডিওটা হ্যাঁ, আপনি হ্যাঁ, কালকে পেয়ে যাবেন, এই ভিডিওটা রেকর্ডেড ভিডিও পাবেন। সম্ভব হলে এই ভিডিওটা বেশি না, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও 2 দিন ভাগ ভাগ করে দেখে ফেলে, তাহলে আবার রিপিট হবে কথাগুলো। ঠিক আছে ভাই, জি। থ্যাংক ইউ। আর ওই জি বলেন। সাপ্লিমেন্টারি ভিডিও গুলো পাবো। হ্যাঁ আমি দিচ্ছি ভাই, দিচ্ছি, এখনই দিয়ে আচ্ছা, দিচ্ছি। আর একটা কথা বলি, এই জি। যে বাজেট এন্ড বাজেটারি কন্ট্রোল কোর্সটা কি এখন চলতেছে না কবে চলবে? ইয়ে জারিফ, আমাদের জি হচ্ছে কি ভাই, ভাই, স্যার আমি ওই যে ওনাকে দিয়ে দিয়েছি, আমি আপনাকে কল করছি, ক্লাস শেষে ওটাই আপনার হবে, সাথে আচ্ছা, আমি আছে ডিটেইলস। এখন কি আচ্ছা, আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম Thank you. আসসালাম। জি, আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।